নমস্কার বন্ধুরা, অডিও বুক বাই রমি চ্যানেলে আপনাদের সকলকেই অনেক স্বাগত। আমি রমি। আমি ধারাবাহিকভাবে আপনাদের পড়ে শোনাচ্ছি লরা ইঙ্গেলস ওয়াইল্ডারের লিটল হাউস সিরিজের বইগুলি। এই বইগুলি বাংলায় অনুবাদ করেছেন কাজী আনোয়ার হোসেন। লিটল হাউসের অলরেডি 3টে গল্প আমি দিয়ে দিয়েছি আমার চ্যানেলে। লিটল হাউস ইন দ্য বিগ উডস, ফার্মার বয় আর লিটল হাউস অন দ্য প্রেরি। আজ পড়ব অন দ্য ব্যাঙ্কস অফ পাম ক্লিক। এই বইটিকেও আমি 2টি পর্বে ভাগ করেছি। আজ শেষ করব প্রথম পর্ব। আসুন শুরু করি অন দ্য ব্যাঙ্কস অফ পাম ক্রিকের প্রথম পর্ব। আমার গল্প পাঠ যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি শুরু করছি অন দ্য ব্যাঙ্কস অফ পাম ক্রিকের প্রথম পর্ব। চলছে তো চলছেই, পথ যেন ফুরোতেই চায় না। ইন্ডিয়ানদের এলাকায় তৈরি করা সেই লগ হাউসটা ছেড়ে অনেক দিন হলো পথে নেমেছে ওরা। ক্যানসাস, মিসৌরি আর আইওয়া পাড়ি দিয়ে বহুদূর চলে এসেছে মিনেসোটার ভেতরে। অবশেষে একসময় থামলো ওয়াগন। বাবা বলল, সামনে তো আর কোনো চাকার দাগই দেখা যায় না। নেলসনদের খামার থেকে 1/2 মাইল এসেছি, তাই না? ওই তো ক্রিক দেখা যায়, মনে হচ্ছে আমরা এসে পড়েছি। লরা কোথাও ক্রিক দেখতে পেল না, তবে গাছের মাথা থেকে আন্দাজ করতে পারল ওই দিকেই হবে খাঁড়িটা। আর সব দিকে শুধু অনন্তহীন প্রেরির ঘাস আর ঘাস। আস্তাবল মতন দেখা যাচ্ছে, কিন্তু বাড়িটা কোথায়? আপন মনে বলল বাবা। হঠাৎ আঁতকে উঠল লরা। সামনেই দাঁড়িয়ে রয়েছে একজন লোক। কেউ কোথাও ছিল না। হঠাৎ কোত্থেকে উদয় হলো লোকটা বোঝাই গেল না। ওয়াগনের নিচ থেকে চাপা গর্জন ছেড়ে লোকটাকে শাসালো জ্যাক। চুপ! পাল্টা ধমক দিল বাবা ওকে। একদম চুপ! লোকটার দিকে ফিরে জিজ্ঞাসা করলো, আপনি কি মিস্টার হ্যানসন? ইয়াহ, সংক্ষেপে জবাব দিল লোকটা। শুনলাম ঘর বাড়ি বেচে দিয়ে আপনি পশ্চিমে যেতে চান। প্রথমে খুঁটিয়ে খুঁটিয়ে ওয়াগনটা দেখলেন মিস্টার হ্যানসন, পেট আর প্যাটিকেও দেখলেন। তারপর আবার সেই একই উচ্চারণ করলো, ইয়াহ। ওয়াগন থেকে নামলো বাবা। লরা আর মেরিকে মা বলল, তোমরাও নেমে একটু হাঁটাহাঁটি করে নাওগে যাও। লরাকে নামতে দেখে দাঁড়ালো জ্যাক, কিন্তু সঙ্গে যাওয়ার অনুমতি পেল না বাবার কাছে। চেয়ে চেয়ে দেখলো একটা পায়ে চলা পথ ধরে যাচ্ছে লরা। একটু গিয়েই খাড়ির ধারে পৌঁছে গেল ও। রোদে ঝিলমিল করছে পানি। ব্যস্ত ভঙ্গিতে কুলকুল শব্দ তুলে ছুটছে সামনের দিকে। ওপারে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে অনেকগুলো উইলো গাছ। পথটা বাঁকা হয়ে নেমে গেছে নিচে। কয়েকবার নামতেই অদৃশ্য হয়ে গেল ওয়াগনটা। এখন শুধু উপরে আকাশ, আর নিচে মনে হচ্ছে যেন কি সব চলছে খালের পানি। আরো কয়েক পা নেমে লরা দেখলো নিচে কিছুটা চওড়া একটা সমতল জায়গায় গিয়ে থেমেছে পথ। ওখান থেকে সিঁড়ির মতন কয়েকটা ধাপ নামলেই খাড়ির পানি। আর এক পায়ে গিয়েই দরজাটা চোখে পড়ল ওর। মাটির গায়ে বসানো দরজা, বন্ধ। মনে হচ্ছে দরজার ওপাশে যাই থাকুক সেটা রয়েছে মাটির নিচে। ঠিক দরজার সামনেই শুয়েছিল মস্ত দুটো কুকুর। লরাকে দেখেই ধীরে সুস্থে উঠে দাঁড়াচ্ছে এখন। এক দৌড়ে ওয়াগনে ফিরে এলো এবার লরা। ফিসফিস করে মেরিকে বলল, মাটির গায়ে একটা দরজা দেখলাম, আর তার সামনেই মস্ত দুটো বলেই পিছন ফিরে তাকালো। দেখছে ওরাও আসছে। ওয়াগনের নিচ থেকে জ্যাকের চাপা গম্ভীর গর্জন ভেসে এলো। নাক মুখ কুচকে চোখ দাঁত দেখাচ্ছে ওদেরকে। কুকুরগুলো আপনার? মিস্টার হ্যারিসনকে জিজ্ঞাসা করলো বাবা। পেছন ফিরে কয়েকটা শব্দ উচ্চারণ করলেন মিস্টার হ্যারিসন। একটা শব্দও বুঝতে পারলো না লরা, কিন্তু কুকুরগুলো ঠিকই বুঝলো। খাড়ির ধার বেয়ে নেমে গেল ওরা চোখের আড়ালে। কথা বলতে বলতে আস্তাবলের দিকে ধীর পায়ে এগোলো বাবা। আর মিস্টার হ্যানসন আস্তাবলটা দেখলো ছোট। দেয়ালে আর ছাদে ঘাস গজিয়েছে,
আর সেগুলোও দুলছে হাওয়ায়। ওয়াগনের কাছাকাছি থাকলো লরা আর মেরি, যাতে প্রয়োজনে জ্যাকের সাহায্য পাওয়া যায়। বিশাল প্রেইরি প্রান্তর জুড়ে ঘাস আর ঘাস বাতাসের চাপে দুলছে, নুয়ে পড়ছে। অসংখ্য হলুদ ফুল মাথা ঝাঁকাচ্ছে। ঘাসের ভিতর থেকে ফুরুত করে বেরিয়ে আসছে পাখির ঝাঁক। খানিক দূর উড়ে আবার হারিয়ে যাচ্ছে ঘাসের জঙ্গলে। অনেক অনেক দূরে বাঁকা হয়ে মাটিতে মিশেছে আকাশটা। মিস্টার হ্যানসনের সঙ্গে ফিরে এলো বাবা। গাড়িতে উঠতে উঠতে বলল, ঠিক আছে হ্যানসন, কাল শহরে গিয়ে কাগজপত্র ঠিকঠাক করে নেব আমরা। এই কথা থাকলো তাহলে কেমন? আজকে রাতটা বাইরে ক্যাম্প করে থাকবো আমরা। ইয়া ইয়া জবাব দিলেন মিস্টার হ্যানসন। লরা আর মেরি উঠে পড়তেই ওয়াগন নিয়ে ঘাসের রাজ্যে ঢুকে পড়লো বাবা। মাকে বলল পেট আর প্যাটির বিনিময়ে জমি আর বাড়িটা, আর বাচ্চা ঘোড়া বানি আর ওয়াগন কভারের বিনিময়ে পাওয়া যাচ্ছে ক্ষেতের ফসল আর বলদ দুটো। পেট আর প্যাটিকে খুলে নিয়ে ক্রিক থেকে পানি খাইয়ে আনলো বাবা। তারপর বাঁধলো খুঁটির সঙ্গে। এখন মাকে সাহায্য করছে ক্যাম্পিং এর কাজে। ওদিকে কিছু ভালো লাগছে না লরার, একেবারেই থম মেরে গেছে। খেলা তো দূরে থাক, খাওয়ার রুচি পর্যন্ত নষ্ট হয়ে গেছে যেন ওর। কিচ্ছুই খেতে পারলো না ও সাপারে বসে। খোলা জায়গায় আজ আমাদের শেষ রাত, বলল বাবা খুশি খুশি কণ্ঠে। কাল থেকেই আবার শুরু হবে ঘর সংসার, ওই ক্রিকেট ধারের বাড়িটায়। বাড়ি কোথায়? ওটা তো গর্ত একটা চার্লস, বলল মা। আজ পর্যন্ত আর যাই হোক মাটির গর্তে বাস করতে হয়নি আমাদের। আমার ধারণা ঘর দুয়ার খুবই পরিষ্কার পরিচ্ছন্ন পাবে তুমি, আশ্বাস দিল বাবা। নরওয়েজিয়ানদের ছিমছামি হয় ঘরদোর। তাছাড়া শীতের আর দেরি নেই। শীতকালে দেখবে এসব বাড়িতে কি ভীষণ আরাম। তা ঠিক, মাথা ঝাঁকালো মা। তুষার শুরু হওয়ার আগেই একটা ঠাঁই খুব দরকার। একটা ফসল তুলে নি, ক্যারোলিন, বলল বাবা। তারপর সুন্দর একটা বাড়ি বানিয়ে দেবো আমি তোমাকে। ঘোড়াও কিনে নেবো একজোড়া, চাই কি একটা বাগিও কিনে নেবো। গমের দেশ এটা ক্যারোলিন, গাছ নেই, পাথর নেই, উর্বর সমতল জমি। তুমি দেখো বড় লোক হয়ে যাবো আমরা। ভাবছি হ্যানসন লোকটা এত অল্প জমিতে এত হালকা ভাবে গম বুনলো কেন? খরা পড়েছিল বোধ হয়, আর নয়তো চাষাবাদ বোঝে না ঠিক লোকটা। ক্যাম্পফায়ার থেকে বেশ কিছুটা দূরে ঘাস খাচ্ছে পেট, প্যাটি আর বানি। কচর মচর আওয়াজ করছে চিবনো, লেজ নাড়ছে শান্ত ভঙ্গিতে। জানেই না বিক্রি হয়ে গেছে ওরা। লরার বয়স এখন 7 বছর, তাই কান্না ওকে সাজে না। কিন্তু শেষ পর্যন্ত জিজ্ঞাসা না করে থাকতে পারলো না। আচ্ছা বাবা, ওদের বিক্রি না করে কি পারা গেল না? করতেই হবে বাবা। ও ওরে আমার আধ বোতল মিষ্টি সাইডার, এই জন্য এত মন খারাপ? ওকে কাছে টেনে নিল বাবা। পেট আর প্যাটি ইন্ডিয়ান ঘোড়া, ওরা ছুটে বেড়াতে পছন্দ করে। লাঙল টানতে হলে ওদের খুব কষ্ট হতো, মনটাই ওদের ভেঙে যেত। ওরা এখন খুশি মনেই দৌড়বে পশ্চিমের পথে। আর এদিকে বলদ দুটো খুশি মনে টানবে জোয়াল। ওদের সাহায্যে অনেক জমিতে চাষ দিতে পারবো আমি। আগামী বসন্তে তুলবো ফসল। একটা ফসল তুলতে পারলেই দেখো লরা, বড় লোক হয়ে যাব আমরা। তখন আবার আমরা ঘোড়া কিনবো, নতুন নতুন জামা কাপড় কিনবো, যা যা চাই সব কিনবো। কিছুই বলল না লরা। ওর মনে হলো পেট, প্যাটি আর বানি বিক্রি না করে যদি পারা যেত সেটাই সবচেয়ে ভালো হতো। পরদিন সকালে বাড়ি খালি করে মালপত্র ওয়াগনে তুলতে সাহায্য করলো বাবা মিস্টার হ্যানসনকে। তিনিও বাবাকে সাহায্য করতে চাইলেন, কিন্তু মা বারণ করলো। কারণ বলল, না চার্লস, শহর থেকে সব কাজ সেরে এসো, তারপর আমরা ঘরে উঠবো। পেট আর প্যাটিকে মিস্টার হ্যানসনের ওয়াগনে জুড়ে দিল বাবা। ব্যানিকেও বেঁধে দিল পেছনে। তারপর চলে গেল তার সঙ্গে শহরের দিকে। চেয়ে চেয়ে দেখলো লরা চুপচাপ। মনে হচ্ছে গলার কাছে কি যেন আটকে গেছে ওর। দু চোখ দিয়ে কড়কড় করতে লাগছে, কেমন যেন হাঁসফাঁস করছে বুকের মধ্যেটা। পেট আর প্যাটি কিন্তু কিছুই বোঝেনি।
খুশি মনে ঘাড় বাঁকিয়ে বাতাসে কেশর আর লেজ দুলিয়ে টগবগিয়ে চলে গেল। ওরা জানে না আর এখানে ফিরবে না কোনো দিন। ক্যারিকে কোলে নিয়ে উঠে দাঁড়ালো মা। চলো গর্তটা দেখে আসি গিয়ে। জ্যাককে বাঁধন মুক্ত করলো লরা প্রথমে। খুশি হয়ে লাফিয়ে উঠে লরার গাল চেটে দেয় জ্যাক। তারপর ছুটলো সবার আগে আগে। খোলা দরজার সামনে দাঁড়িয়ে লরার দিকে চাইলো ঘাড় ফিরিয়ে। ভিতরে ঢুকবে কি না ঠিক বুঝে উঠতে পারছে না। দরজার আশেপাশে অসংখ্য ফুল ফুটে আছে, লাল, নীল, বেগুনি, গোলাপি, সাদা, জমজমাট আসর বসেছে যেন। হাওয়ায় দুলছে ওরা, ওর গায়ে ঢলে পড়ছে, কানাকানি করছে যেন নিজেদের মধ্যে। সবার আগে ঘরে ঢুকলো লরা। একটাই ঘর, দেয়ালগুলো ধবধবে সাদা চুনকাম করা, মাটির মেঝে শক্ত আর মসৃণ। দরজার পাশে জানলা একটা আছে বটে, কিন্তু দেয়ালটা এতটাই পুরু যে সামান্যই আলো আসে ভেতরে। খালের পাড়ে প্রথমে গর্ত খুঁড়ে ঘর তৈরি করেছিলেন মিস্টার হ্যানসন। তারপর প্রেরি থেকে ঘাসের শেকড় সহ মাটির চাপড়া কেটে এনে পুরু করে তৈরি করেছেন সামনের দেয়াল। কোথাও একটু ফাঁক ফোকর নেই যে শীত ঢুকবে। দেখে টেকে খুশি হলো মা। ছোট্ট হলেও সুন্দর, ছিমছাম, ভালো। ছাদের দিকে আঙুল তুললো। ওই দেখো, উইলো গাছের শাখা বুনে ঘরের সিলিং তৈরি করা হয়েছে। তার ওপর পুরু করে খড় বিছিয়ে তৈরি হয়েছে ছাদ। কোনো কোনো জায়গা দিয়ে খড় দেখা যাচ্ছে পরিষ্কার। আবার ঢাল বেয়ে উঠে বাড়ির ছাদে গিয়ে দাঁড়ালো ওরা। ঘাস গজিয়ে রয়েছে গোটা ছাদ জুড়ে। বোঝার উপায় নেই নিচে একটা ঘর আছে। চলো ঘরটাকে পরিষ্কার করে ফেলি, বলল মা। জিনিসপত্র যতটা পারা যায় এনে রাখি তোমাদের বাবা ফেরার আগে। মেরি আর লরা দুজন দুটো বালতি নিয়ে এলো ওয়াগন থেকে। ঘরের দেওয়াল আর মেঝে ঝাড়ু দিতে লেগে গেল মা। ম্যারির কর্নে ছিল ক্যারি, তাই ছোট বালতিটা হাতে নিয়ে লরা ছুটলো ঝর্ণা থেকে পানি আনতে। খালের ওপর একটা তক্তা বিছানো, ওপরে উইলোর জঙ্গল। সেই জঙ্গলের ধারে অল্প দূরে গেলেই ছোট্ট একটা ঝর্ণা। কুলকুল করে পরিষ্কার জল এসে জমছে ছোট্ট একটা ডোবায়। তারপর সেখান থেকে আঁকা বাঁকা নালা পেরিয়ে বেয়ে যাচ্ছে খালে। বালতি ভরে নিয়ে তক্তার ব্রিজ পেরিয়ে ধাপ বেয়ে উঠে এলো লরা ওপরে। বড় বালতিতে পানিটুকু ঢেলে দিয়ে ছুট লাগালো আরো জল আনতে। ঘর দৌড় ধোয়া মোছা হয়ে গেলে মায়ের সঙ্গে ছুটোছুটি করে ওয়াগন থেকে মালপত্র আনার কাজে লেগে গেল লরা। প্রায় সবকিছুই যখন চলে এসেছে তখন একটা টিনের চুলো আর দুটো টুকরো স্টোভ পাইপ নিয়ে ফিরল বাবা। বাপ রে, ওজন আছে বলে চুলোটা নামিয়ে রাখলো বাবা মেঝেতে। ভাগ্যি শহর এটা মাত্র 3 মাইল দূরে, তা নইলে গেছিলামই। ভাবা যায় ক্যারোলিন, মাত্র 3 মাইল দূরে শহর। হাঁটা ধরলে বড় জোর 1 ঘন্টা। পশ্চিমের রাস্তা ধরে হ্যালসন, এইসব এখন আমাদেরই। কেমন, তোমার পছন্দ হয়েছে তো ক্যারোলিন? হ্যাঁ পছন্দ হয়েছে, বলল মা। তবে বিছানা কোথায় পাতবো বুঝছি না। মেঝেতে তোষক পাততে ভালো লাগে না আমার। সে কি, এতদিন কোথায় পেতেছ? মাঠে ময়দানে ঘুমোওনি আমরা এতদিন? সে তো ঘরদোর ছিল না বলে, জবাব দিল মা। ঘরের মধ্যে মাটিতে শুয়ে যাব কোন দুঃখে? ও এই কথা, ঠিক, হ্যাঁ 15 মিনিটের ব্যবস্থা করে দিচ্ছি, বলল বাবা। আজকের মতন উইলোর ডাল কেটে আনি গোটা কত, ওগুলো বিছিয়ে তার উপর বিছানা করতে পারবে। কাল 2টো খাট তৈরি করে দেবো তোমাকে, ঠিক আছে? কুঠারটা তুলে নিয়ে শীষ দিতে দিতে বেরিয়ে গেল বাবা। লরাও ছুটলো তার পেছনে। বাবা আমি আসছি তোমার সঙ্গে। কে, আমার আধ বোতল মিষ্টি সাইডার নাকি? নিশ্চয়ই আসবে, তোমার সাহায্য পেলে সব কাজ এগিয়ে যায় আমার। পাতা সহ বেশ কিছু চিকন ডাল কাটলো বাবা। তারপর দুজনে মিলে বয়ে আনলো ওগুলো। তার উপর সুন্দর করে বিছানা পাতলো মা। বাবাকে আস্তাবলের দিকে এগোতে দেখে আবার পিছু নিল লরা। গোয়াল ঘরে গিয়ে বলদগুলোর সঙ্গে ভাব জমিয়ে ফেললো বাবা। ওদের পানি খাইয়ে আনলো খাল থেকে, আবার ওদের খুঁটির সঙ্গে বেঁধে ফেললো বাবা। লরার দিকে তাকিয়ে এবার বলল, কিছু বলবে লরা? আচ্ছা,
নরম গলায় আস্তে করে জিজ্ঞাসা করলো লরা, পেট আর প্যাটি কি সত্যি পশ্চিমে যেতে ভালো লাগছে? হ্যাঁ লরা। বাবা কাঁপছে লরার গলায়। গরু আমার একটুও ভালো লাগে না। ওর একটা হাত নিজের হাতে তুলে নিল বাবা, সান্ত্বনা দিল, বলল যেটা করতেই হয় সেটা খুশি মনে করাই ভালো লরা, মন খারাপ করতে নেই, একদিন আবার ঘোরা হবে আমাদের। কবে বাবা? ভালো মতন চাষ করে প্রথম ফসল যেদিন তুলব সেই দিন। শেষ বিকেলে সাপার সেরে দরজার সামনে উঠানে মতন একটা জায়গায় বসলো ওরা সবাই। বাবা আর মা বসেছে দুটো বাক্সের ওপর। ঘুম ঘুম চোখ থেকে গুটিসুটি হয়ে মার গায়ে হেলান দিয়ে রয়েছে ক্যারি। লরা আর মেরি বসেছে নিচে নামার সিঁড়ির। কোত্থেকে জ্যাক এসে 3 পাক খেয়ে শুয়ে পড়লো পাশে, মাথাটা তুলে দিল লরার কোলে। চুপচাপ বসে আছে ওরা। প্লাম ক্রিকের ওপরের হাওয়া দুলছে প্রেইরির গাছগুলো, তার ডাল দূরের পশ্চিমের প্রেইরির শেষ প্রান্ত ছুঁই ছুঁই করছে এবার সূর্যটা। অদ্ভুত শান্ত সমাহিত পরিবেশ। লম্বা করে দম ছাড়লো মা। মনে হচ্ছে শান্তির দেশে চলে এসেছি। নেকড়ে নেই, ইন্ডিয়ানদের রণহুঙ্কার নেই, এত নিরাপদ বোধ করিনি আজ কতদিন। ঠিক বলেছ ক্যারোলিন, এখন নিরাপদেই আছি আমরা, কোনো ভয় নেই। আকাশের মেঘ নানান রকমের রং ধরল, শিরশির করছে উইলোর পাতাগুলো, আর আপন মনে বকবক করছে খালের পানি। ধীরে ঘনিয়ে আসছে আধার, একটা দুটো করে জ্বলে উঠছে তারাগুলো। এবার শুয়ে পড়ে যাও, বলল মা। হেসে উঠল খিলখিল করে। আজই জীবনে প্রথম আমরা গর্তে বাস করব। বাবাও হাসলো মায়ের কথায়। ঘুম আসছে না। শুয়ে শুয়ে অনেক রাত পর্যন্ত পানির কুলকুল আর উইলোর ফিসফাস শুনল লরা চোখ বুজে। তারপর যখন চোখ মেলল তখন সকাল। প্রত্যেক দিন সকালে উঠে বিছানা ঠিকঠাক করে বাসন মেজে ঘর ঝাঁট দিয়ে চড়তে বেরোয় ওরা 2 বোন। খেলা করো, বেরিয়ে বেড়াও, যা খুশি, শুধু উজানের ওই গভীর পানির পুকুরটায় যেতে পারবে না, বাবার বারণ। কাজেই নীল প্রজাপতি আর হলুদ হরিণের পেছনে দৌড়ায় ওরা। পানিতে নেমে ছোট মাছের ঝাঁককে ভয় দেখিয়ে ছত্রভঙ্গ করে। পানির ওপর দৌড়ে বেড়ায় জল পোকা ধরার ব্যর্থ চেষ্টায়। বিকেলে যখন ফিরে আসে তখন একজন কাদামাখা ভূত হয়ে যায় ওরা। একদিন সবাইকে নিয়ে গেল বাবা উইলো উপত্যকার ওপাশে ওই গভীর পানির পুকুরে। ওখানে পরিষ্কার পানিতে কয়েক ঘন্টা ঝাঁপাঝাঁপি করে খুব মজা করলো ওরা। নিষেধ সত্ত্বেও গভীর পানিতে গেলেই পানির নিচ দিয়ে ডুব সাঁতার কেটে এসে ওদের পা ধরে টেনে দেয় বাবা। ভারসাম্য হারিয়ে হাবুডুবু খায় ওরা, বোঝে ডুবে গেলে কি অবস্থা হবে। খেলা শেষ হলো বাবা। লরা আর মেরির মধ্যে প্রচন্ড পানি ছেটাছেটির এবার যুদ্ধ শুরু হলো। স্নানের শেষে বাবা বলল, আবারও সাবধান করছি তোমাদের, পানিতে নামা দূরের কথা, আমি সঙ্গে না থাকলে তোমরা কেউ কোনোদিন আসবে না এই পুকুরের ধারে, কিছুতেই না, বুঝতে পেরেছো? লরা জবাব দিল, হ্যাঁ বাবা। কিন্তু ঠিক পরের দিনই একা খেলতে খেলতে মনের ভেতরে নানান কথা আসতে শুরু করলো। মেরি মায়ের সঙ্গে আছে, বাবা বাড়িতে নেই, এমনি সময়ে ওর মনের পর্দায় স্পষ্ট ভেসে উঠল গভীর পানির পুকুরটার ছবি। ওটার ধারে যেতে বারণ করেছে বাবা, কিন্তু ওর এপাশে যে উঁচু জায়গাটা আছে সেখানে তো যেতে বারণ করেনি। যা গরম পড়েছে ওখানে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকলে আরাম হতো। যেই ভাবা সেই কাশ। কর্কশ ঘাসের মধ্যে দিয়ে ছুটল লরা, আছড়ি পাছড়ি করে উঠে পড়ল উঁচু জমিতে। উঠে দাঁড়াতেই দেখতে পেল উইলোর ছায়ায় টলটলে পুকুরটা ওকে ডাকছে ইশারায়। কিন্তু না, বাবার আদেশ অমান্য করে ওখানে যাওয়ার প্রশ্নই ওঠে না। কিন্তু পিপাসাও লেগেছে খুব। ভাবলো গভীর পানিতে না গেলেও তো হলো, কিনারে দাঁড়িয়ে এক আছলা পানি খেলে কি আর হয়। না হয় পাড়ে দাঁড়িয়ে ঠান্ডা পানির দিকে চেয়ে থাকবে, তাতে পিপাসা তো দূর হয়ে যাবে।
যেমনি ভাবা তেমনি কাজ। ছুটল লড়া। হঠাৎ থমকে দাঁড়াতেই হলো। আরে কি ওটা? রাস্তার ঠিক মাঝখানে আক্রমণাত্মক ভঙ্গিতে রয়েছে একটা জন্তু। ও থামতেই ফুঁস করে উঠল। এক লাফে পেছনে সরে গেল লড়া। এরকম যেন আর আগে কোনোদিন দেখেনি ও। লম্বায় জ্যাকের সমান হবে, কিন্তু পাগুলো ছোট, ধূসর রঙের, লম্বা পশমে ছাওয়া। চ্যাপ্টা মাথা তুলে কটমট করে চেয়ে আছে লড়ার দিকে। সাবধানে নিচু হয়ে উইলোর একটা মরা ডাল তুলে নিল লড়া। এবার কিছুটা সাহস ফিরে এলো। জন্তুটা সামনে বাড়ছে না দেখে সাহস আরো একটু বাড়লো। ভাবলো একটা খোঁচা দিয়ে দেখবে নাকি। কাঠিটা আস্তে করে সামনে বাড়িয়ে মৃদু একটা খোঁচা দিল ওর পেটে। ফেঁচ করে একটা ভয়ানক আওয়াজ ছাড়লো জন্তুটা। দু চোখ থেকে যেন আগুন বেরোচ্ছে। দাঁত খেঁচিয়ে লাফিয়ে উঠে লড়ার নাকটা কামড়ে ধরার চেষ্টা করলো। ঘুরেই প্রাণ পড়ে ছুটলো লড়া। বাড়ি না পৌঁছে আর থামলো না। ইস লড়া, রোদের মধ্যে এরকম ছুটোছুটি করতে হয় না, বলল মা। অসুখে পড়বে যে। লড়া দেখলো মার কাছে পড়তে বসেছে মেরি লক্ষ্মী মেয়ের মতন। মেরি সবসময় ভালো, লড়া জানে। ও নিজেও ভালো না। যাও বা একটু ছিল প্রতিজ্ঞা ভঙ্গ করে সেটুকুও আজ নষ্ট করে ফেলেছে। যদিও কেউ দেখেনি ওকে পুকুরের দিকে যেতে, কিন্তু ও নিজে তো জানে, আরও জানে ওই অদ্ভুত জন্তুটা। ও না বললে আর কেউ জানতেই পারবে না। কিন্তু যতই সময় যেতে লাগলো ততই মনটা ছোট হয়ে যেতে থাকলো লড়ার। কাজটা মোটেও ভালো করেনি সে। বিশ্বাস ভঙ্গ করেছে ও বাবার। এটা ভালো কথা নয়। মেরির পাশে শুয়ে এপাশ ওপাশ করছে লড়া। ঘুমোতেই পারছে না। বাবা মা দুজনেই দরজার বাইরে উঠানে বসে আছে। বেহালায় সুর বাজছে বাবা। ঘুমিয়ে পড়ো লড়া, বলল মা ওখান থেকে। সুন্দর একটা সুর তুলেছে বাবা বেহালায়। ওঠা নামা করছে ঝড়টা। রাতের অন্ধকারে মিলিয়ে যাচ্ছে তার মিষ্টি সুর। পরম শান্তি সবখানে। কিন্তু পুড়ছে লড়ার মন। ও বিশ্বাস ভঙ্গ করেছে বাবার। যা করেছে সেটা মিথ্যা বলার চেয়েও কম নয়। কাজটা না করলেই ভালো হতো, কিন্তু করে তো ফেলেছে। বাবা জানলে শাস্তি দেবে। এখনো জানে না বলে বাবা ভাবছে যে ও না জানি কত ভালো মেয়ে। আর সহ্য করতে পারলো না লড়া। খাট থেকে নেমে চোরের মতন পা টিপে গিয়ে দাঁড়ালো বাবার পাশে। বাজনা শেষ হলে মিষ্টি করে হাসলো বাবা। কি ব্যাপার আধ বোতল, সাদা কাপড়ের ভূতের মতন লাগছে যে তোমাকে দেখতে। বাবা কাপা গলায় ছোট্ট করে ডাকলো, লড়া, আমি এই গভীর পুকুরটার দিকে রওনা দিয়েছিলাম বাবা। বলো কি? অবাক চোখে চাইলো বাবা। তারপর জানতে চাইলো, তা গেলে না কেন? কে ঠেকালো? ঠিক বলতে পারছি না। পশমগুলো ছাই রঙা, মাটির সঙ্গে প্রায় মিশেই ছিল। ধমক দিল আমাকে। কত বড় ছিল? লড়া আকার আকৃতির বর্ণনা দিতে বাবা বলল, নিশ্চয়ই ওটা একটা বেজি, আর কিছুটা ভাল্লুকের মতোই দেখতে হবে হয়তো ওটা। তারপর অনেকক্ষণ টু শব্দ করলো না বাবা। তারপর মস্ত এক দীর্ঘ নিঃশ্বাস সেরে বলল, তোমাকে কি বলবো লড়া, বুঝতেই পারছি না। তোমাকে বিশ্বাস করেছিলাম আমি। যাকে বিশ্বাস করা যায় না মানুষ আর তাকে নিয়ে কি করে জানো? কি করে বাবা? তাকে নজরবন্দি করে রাখে, বলল বাবা। কাজেই আমার মনে হয় তোমাকেও নজরবন্দি হয়ে থাকতে হবে। কাজটা তোমার মাকেই করতে হবে, কারণ আমাকে কাল কাজ করতে হবে নেলসনদের ওখানে। কাল সারাটা দিন তুমি তোমার মায়ের চোখের আড়াল হতে পারবে না। এমন জায়গায় থাকবে যেন চোখ তুললেই দেখা যায় তোমাকে। সারাদিন যদি ভালো হয়ে থাকতে পারো তাহলে আমরা তোমাকে আবার একটা সুযোগ দেব, যাতে আবার তুমি আমাদের বিশ্বস্ত ছোট্ট আধ বোতল মিষ্টি সাইডার হতে পারো। মার দিকে ফিরল বাবা। তুমি কি বলো ক্যারোলিন? ঠিক আছে চার্লস, বলল মা, আমি নজর রাখবো ওর ওপর। তবে আমি জানি ও ঠিকই ভালো হয়ে চলবে কাল। ব্যাস, এবার লড়া, ঘুমোতে যাও। ভালো হয়ে চলা বড় কষ্ট পরদিন হাড়ে হাড়ে টের পেল লড়া।
জামা কাপড়ের সেলাই আর তালি তাপ্পি দিল মা সারাদিন। ঝর্ণা থেকে পানি আনতে গেল আজ মেরি, ক্যারিকে নিয়ে মাঠে হাঁটতে গেল মেরি। লড়াকে বসে থাকতে হলো মায়ের সামনে, তাই বলে একেবারে যে বসে থাকলো না ও। যত ভাবে সম্ভব সাহায্য করলো মাকে, থালা বাসন ধুলো, বিছানা ঠিকঠাক করলো, ঘর ঝাড়ু দিল, টেবিলে খাবার দিল, তারপর ছেঁড়া কাপড় সেলাই করতে বসলো। জ্যাক ঠেলা ধাক্কা দিল ওকে, সামনে দু পায়ে রেখে মুখের মধ্যে তাকালো, ল্যাজও নাড়লো। এক লাফে দরজার বাইরে গিয়ে পিছন ফিরেও তাকালো। হাসি হাসি ভঙ্গি করে ওকে বেরোনোর জন্য অনেক অনুরোধ করলো জ্যাক। আজ হঠাৎ কি যে হলো লড়ার, কিছুতেই মাথায় ঢুকছে না জ্যাকের। লড়ার মনে হলো দিনটা বুঝি কোনো দিক দিয়েই আর ঘোরাবে না। সন্ধ্যার দিকে মা এলো, বলল, খুব ভালো হয়েছিলে সারাটা দিন লড়া, তোমার বাবাকে বলবো সে কথা। আর কাল সকালে তুমি আর আমি যাব ওই বাজারটাকে খুঁজতে। খুব সম্ভবত ওটাই কাল ডুবে মরা থেকে বাঁচিয়েছিল তোমাকে। ও বাধা না দিলে ঠিকই যেতে তুমি ওই পুকুরে, খেলতে খেলতে চলে যেতে গভীর পানিতে। দুষ্টুমি মাথায় চাপলে ভয়ানক কিছু ঘটা না পর্যন্ত থামতে পারে না মানুষ। হ্যাঁ মা, স্বীকার করলো লড়া, বুঝতে পেরেছে এখনো। পরদিন সকালে সেই বেজি বা ব্যাজারটাকে খুঁজতে গেল মা ওর সঙ্গে। ওর গর্তটা পাওয়া গেল খুঁজে। লড়া অনেক ডাকাডাকি করলো, একটা কাঠি দিয়ে খোঁচালো, কিন্তু বের হলো না ওটা কিছুতেই। নেলসনদের ওখানে কাজ করে একটা গরু পেল বাবা। মা ওটার নাম রাখলো স্পট। সবাইকে অবাক করে দিল লড়া ওটা দুধ দুইয়ে। প্লাম কেকের দুই ধারে অসংখ্য কুল গাছ, এই জন্যেই এর নাম প্লাম কেক। কুল কুল করেই বইছে এখানে জল, চারিদিকে মোমো করছে গন্ধ। বাবা মাঠের লাঙল দেওয়ায় ব্যস্ত। সকালে নাস্তার পর বাসনগুলো ধুয়ে মুছে রেখে টিনের বালতি নিয়ে কুল পেড়ে আনতে যায় লড়া আর মেরি। রোজই দেখা যায় চষা ক্ষেতের পরিমাণ বাড়ছে। গম বানানোর জন্য অনেক জমিতে লাঙল দিচ্ছে বাবা। বিরাট এলাকা জুড়ে গম বুনবে এবার। এই ফসল উঠলে আর কোনোই অভাব থাকবে না ওদের। বাড়ি হবে, ঘোড়া হবে, গাড়ি হবে, ক্যান্ডি খেতে পারবে ওরা প্রত্যেক দিন। বালতির পর বালতি বর বয়ে আনছে ওরা। মা সেগুলো ছাদের ঘরে ঘাসের ওপর বিছিয়ে দিচ্ছে রোদে শুকোতে। আগামী শীতে এই বড়ইয়ের আচার, মোরব্বা, টক কত খুশি হয়েই খাবে না ওরা। শীত এসে গেল প্রায়, কিন্তু তুষারের দেখা নেই। সেটা লড়ার এক চিন্তা। তবে তার চেয়েও বড় চিন্তা, এই বাড়িতে তো ফায়ার প্রেস নেই। কথাটা খেতে বসেই বলে ফেললো। ফায়ার প্রেস নেই মানে? পুরো কুচকে যাইলো মা, কি বলছো? সান্তা ক্লজের কথা, এ বাড়িতে ওর আসার উপায় যে নেই। খাও তো এখন, বকা দিল মা। নদী না আসতেই পেরোবার চিন্তা। মায়ের পরামর্শে এবারের বড়দিনে ঘোড়া চাইল লড়া আর মেরি। কারণ মাকে নাকি বাবা বলেছে জমি চাষের ব্যাপারে বলদের চাইতে অনেক ভালো কাজে দেবে একজোড়া ঘোড়া। একটু অবাক হলেও বাবা মনে করলো সত্যিই বুঝি ঘোড়া পেলে ওরা খুব খুশি হবে। তাই আগের রাতে ওদের অবাক করে দেওয়ার জন্য এক জোড়া ঘোড়া কিনে এনে গোয়াল ঘরে বেঁধে রাখলো। তাই বলে বড়দিনে ওরা কিছুই পেল না তা নয়। সকালে ঘুম থেকে উঠে ওরা দেখলো এক একজনের মোজায় 6টা করে মজাদার ক্যান্ডি রয়েছে। শীত গিয়ে বসন্ত এলো ওদের চমক দিয়েই। মাঝরাতে লাফিয়ে উঠে বসলো লড়া বিছানায়। দরজার বাইরে প্রচন্ড আওয়াজ। বাবা বাবা, কিসের আওয়াজ এটা? চেঁচিয়ে উঠলো। মনে হচ্ছে খালের পানি বলে এক লাফে বিছানা ছাড়লো বাবা। দরজা খুলতেই কয়েক গুণ বেড়ে গেল ভীতিকর শব্দটা। ওরে বাবা, চেঁচিয়ে উঠলো বাবা, এই যে প্রচন্ড বৃষ্টি। মা কি যেন বললো, শুনতে পেল না লড়া। কিচ্ছু দেখা যাচ্ছে না, ধরা বাষ্য দিচ্ছে যেন বাবা। সূচিভেদ্য অন্ধকার যাকে বলে। তবে কোনো চিন্তা নেই, খালের পানি এত উপরে উঠবে না। ওপারে তীর ঝাঁপিয়ে নেমে যাবে আরো নিচের দিকে। দরজা লাগিয়ে দিল বাবা। সাথে সাথেই অনেকটা কমে গেল আওয়াজ। শুয়ে পড়ো লড়া,
বলেই বিছানায় উঠল বাবা। সকালে চোখ খোলার আগেই পানির গর্জন কানে এলো লড়ার। দেখলো মা নাস্তা দিচ্ছে, বাবা বেরিয়ে গেছে। এক দৌড়ে দরজা খুলে বেরিয়ে গেল লড়া বাইরে। বাপ রে, বরফ শীতল বৃষ্টির পানি মুহূর্তে ভেজিয়ে দিল ওর সারা গা, কিন্তু বেরোয়নিও। তারপর দু পায়ে গিয়ে খালের দিকে তাকালো লড়া, কিন্তু পায়ের কাছে উঠে এসেছে খালের পানি প্রচন্ড গর্জন ছেড়ে ছুটে আসছে সামনে পাক খেয়ে খেয়ে। সেই আপন মনে বকবক করা খালের সেই রুদ্র মূর্তি কল্পনাও করা যায় না। অবাক হয়ে চারিদিকে চাইছে লড়া, দু চোখ ভরে গিলছে চারপাশের দৃশ্য। এমন সময় এক টানে ওকে ঘরের ভিতর নিয়ে এলো মা। বলছে, আমি যে ডাকছি শুনতে পাওনি? না মা, জবাব দিল লড়া। তাই হবে, বলল মা, শুনতে না পাওয়ারই কথা। ভিজে চুপচুপে হয়ে গেছে লড়া। নাইট গাউন থেকে পানি নেমে মেঝেতে পুকুর তৈরি করছে। গায়ের সঙ্গে সেটে যাওয়া কাপড় টেনে ছাড়িয়ে তোয়ালায় দিয়ে গা ঘষতে শুরু করলো মা। এবার জলদি জামা পরে নাও, নইলে ঠান্ডা লেগে জ্বর আসবে। মেরি বলল, কোন আক্কেলে বৃষ্টির মধ্যে বেরিয়ে এভাবে ভিজলে বলো তো? খালটা একবার দেখা উচিত ছিল তোমার মেরি, বলেই মার দিকে ফিরল লড়া। মা নাস্তার পর আবার একবার দেখতে যাবে ও খালটা। না, সোজা জবাব দিল মা, বৃষ্টি থামার আগে কিছুতেই না। কিন্তু নাস্তা শেষ হওয়ার আগেই যে থেমে গেল বৃষ্টি, পর মুহূর্তেই রোদ উঠল। বাবাও ফিরে এসেছে। বলল, লড়া আর মেরি, ইচ্ছে করলে পানির তোড় তোমরা দেখতে খালের ধারে যেতে পারো আমার সঙ্গে। বাইরে টাটকা তাজা বাতাস, কিন্তু বসন্তকালের মতন কেমন একটা অন্যরকম সুগন্ধ। নীল আকাশে জোর হাওয়া ভেসে যাচ্ছে, আর সেটার সঙ্গে চলেছে আকাশে সাদা সাদা মেঘ। তুষারের চিহ্ন মাত্র নেই কোথাও। খালের পানি নেমে গেছে অনেকখানি, কিন্তু ফোঁসফোঁসানি থামেনি ওর। এমন উদ্ভট আবহাওয়া জীবনেও দেখিনি আমি, বলল বাবা। উপরে উঠে চারপাশে তাকিয়ে দেখলো ওরা, সব দিকে শুধু পানি আর পানি। পাম গাছগুলো প্রায় ডুবেই রয়েছে। কোমর পানিতে দাঁড়িয়ে রয়েছে উইলোর শাড়ি। কিছুটা দূরে বাবার চষা জমি কালো আর ভেজা দেখাচ্ছে এখান থেকে। এইবার বুনে ফেলবো গম, আপন মনে বলল বাবা। আর দেরি নয়। খালের পানি নেমে গেল, হঠাৎ করেই যেন গরম পড়ে গেল। রোজ সকালে নতুন ঘোড়া স্যাম আর ডেভিডকে নিয়ে প্রবল উৎসাহে চাষের কাজ করছে বাবা গম খেতে। মা বলল, যা শুরু করেছো মনে হচ্ছে জমিটাকে খুন করবে তুমি, আর সেটা করতে গিয়ে মারা পড়বে তুমি নিজেও। কিন্তু বাবা বলল, যথেষ্ট তুষার না পড়ায় শুকিয়ে খটখটে হয়ে আছে মাটি, সেই জন্যেই গভীর করে লাঙল দিতে হচ্ছে, বারবার মই দিতে হচ্ছে। এখন যত শীঘ্রই গম বুনে দেওয়া যাবে ততই ভালো ফসল হবে। তাই আঁধার থাকতেই ধরেছে কাজ, সন্ধ্যার আগে আর থামছে না। রোজ সন্ধ্যায় কান পেতে অপেক্ষা করে লোরা। স্যাম আর ডেভিড পানি খেতে খালে নাবার সময় ঝপাত করে আওয়াজ করলে এক দৌড়ে ঘর থেকে বাতিটা নিয়ে আস্তাবলে গিয়ে হাজির হয় বাবাকে আলো দেখাতে। এক সময় এতই ক্লান্ত হয়ে থাকে বাবা যে কথা বলারও শক্তি থাকে না। চারটে খেয়ে ধপাস করে বিছানায় পড়েই তলিয়ে যায় গভীর ঘুমে। অবশেষে গম বোনা হলো। তারপর পরই জই বুনল বাবা, তারপর আলু। এবার বাড়ির কাছাকাছি এক টুকরো জমিতে আচ্ছা মতো লাঙল টেনে মায়ের জন্য বাগান তৈরি করে দিল বাবা। লড়া আর মেরিকে নিয়ে মা সেখানে নানান রকম তরিতরকারির বীজ বুনল। ক্যারিকেও এটা ওটা আনার জন্য কাজ দেওয়া হলো, যাতে ও মনে করে ও সাহায্য করছে। এখন শুধু অপেক্ষার পালা। যেদিন মাটি খুঁড়ে ছোট্ট একটু অঙ্কুর বেরালো, সেই দিন সে কি আনন্দ! খুশিতে তিড়িং বিড়িং করে লাফালো মেরি আর লড়া। বাবা মার মুখেও হাসি ফুটলো, এমনকি ক্যারিও হাততালি দিল সবার খুশি দেখে। পরদিন স্যাম আর ডেভিডকে নিয়ে শহরে গেল বাবা। কাছেই শহর, এক বেলাও লাগে না আসতে যেতে। তাই বাবার জন্য দীর্ঘ অপেক্ষার দিন এখন ফুরিয়েছে। গাড়ির শব্দ সবার আগে কানে এলো লড়া। এক দৌড়ে উঠে গেল সে উপরে। ওয়াগন সিটে বসে আছে বাবা, খুশিতে জলজল করছে তার সারা বুক। ওয়াগন বক্স ঠাসা রয়েছে কাঠের তক্তায়।
হাঁক ছাড়লো বাবা, এই যে ক্যারোলিন, তোমার নতুন বাড়ি। কিন্তু চার্লস ঘর থেকে বেরিয়েই থ হয়ে গেছে। মা, তা কি করে হয়, সবে তো অঙ্কুর বেরিয়েছে বীজ থেকে। এক দৌড়ে গিয়ে চাকা বেয়ে উঠে পড়ল লরা ওয়াগনে, আছড়ে পাছড়ে চড়ে বসলো তক্তাগুলোর ওপর। এত মসৃণ তক্তা জীবনেও দেখেনি ও। প্রত্যেকটাই সুন্দর, সোজা করে মেশিন দিয়ে কাটা। তাতে কি হয়েছে, হাসছে বাবা মায়ের কথায়। ওরা সেধে দিল, গম বিক্রি করে শোধ করব টাকা। তক্তা দিয়ে বানানো বাড়ি হবে আমাদের, বাবা বলল। হ্যাঁ, ছটফটি, বলল বাবা। পুরো বাড়ি মেশিনের চেরা তক্তা দিয়ে তৈরি হবে, কাঁচের জানলাও হবে। সত্যি? লরা দেখলো পরদিন সকালেই বাবাকে সাহায্য করার জন্য এসে হাজির হয়েছেন মিস্টার নেলসন। একটা টিলার ওপর তলকুঠুরি তৈরির জন্য শুরু হলো মাটি কাটা। লরা আর মেরির মনে পড়ে থাকে তার নতুন বাড়ির পাশে, কিন্তু সব কাজ শেষ না হওয়া পর্যন্ত ছাড়ে না মা। থালা বাসন ধুয়ে মুছে জায়গা মতন সাজিয়ে রেখে বিছানা ঝেড়ে শার্ট করে ঘর ঝাড়ু দিয়ে ঘরের কোণে সোজা করে ঝাড়ুটা রাখা পর্যন্ত ওদের ছুটি মেলে না। পরেও মুহূর্তেই উড়ে চলে যায় ওরা নতুন বাড়ির কাছে। দ্রুত এগিয়ে চলেছে ওদের বাড়ির কাজ। কাঠামোয় দাঁড়িয়ে হচ্ছে এখন, চারিদিকে ছোট বড় কাঠের টুকরো। রাদা ফেলার ফলে পাকানো হয়েছে চালটা, তাতেই করাত দিয়ে কাটার ফলে সাবধানেই কাঠের গুঁড়ো ছড়িয়ে রয়েছে চারিদিকে। মিস্টার নেলসন আর বাবার ওপরে হাতুড়ি আর করাত নিয়ে তখন ব্যস্ত। নিচে বসে দুই বোন টুকরো টাকরা সংগ্রহ করে নিয়ে আসছে নিজেদের খেলনা বাড়ি তৈরি করবে বলে। বাড়িটা দোতলা, নিচের তলাটায় একটা শোবার ঘর আর একটা বসবার ঘর। দোতলা চিলেকোঠার মতন ওটা মেরি আর লরার শোবার ও খেলবার ঘর। কাঁচ বসানো জানলাগুলো খুব সুন্দর। তক্তাগুলো এমন চমৎকারভাবে বসানো হয়েছে যে সামান্যতম ঠান্ডা বা এক ফোঁটা বৃষ্টিও ঢুকতে পারবে না ভেতরে। কদিন পর কাজ করতে করতেই হঠাৎ বাবা ডাকলো ওদের। তোমাদের যদি একটা কথা বলি লরা আর মেরি, তোমরা কি সেটা গোপন রাখতে পারবে? বলল বাবা। পারবো বাবা, ওরাও বলল। মাকে বলে দেবে না? প্রমিস? প্রমিস, প্রমিস। বাবা তখন পেছনের দরজাটা খুলে ডাকলো ওদের। ওরা গিয়ে দেখলো দারুণ চকচকে কালো কুক স্টোভ রাখা হয়েছে ওখানে। মাকে অবাক করে দেবে বলে বাবা ওটা কিনে এনে লুকিয়ে রেখেছে। এত সুন্দর স্টোভ জীবনে কখনো দেখেনি ওরা। ভারী স্টোভটা দু হাতে তুলে লিভিং রুমে এনে জায়গা মতন বসালো বাবা। তারপর স্টোভ পাইপটা ফিট করলো তার সঙ্গে। ছাদ ফুঁড়ে বেরিয়ে গেল ওটা আরো উপরে। ব্যাস, কাজ শেষ, বলল বাবা। কাল সকালে উঠে আসবে এই বাড়িতে। আজই আমাদের গর্তে ঘুমানোর শেষ রাত। গম ক্ষেতের পাশ দিয়ে ফিরে চলল ওরা ওদের গর্তে। দেখলো কলকলিয়ে বাড়ছে গমের চারাগুলো, আধ হাত লম্বা হয়ে গেছে এখনই। পরদিন রোদ ঝলমলে সকালে সমস্ত মালপত্র ওয়াগনে তুলতে বাবাকে সাহায্য করলো লরা আর মেরি। গোপন কথাটা চেপে রেখেছে ওরা ঠিকই, কিন্তু যেন পেট ফেটে মরার দশা হয়েছে। কিছুই সন্দেহ করেনি মা। টিনের চুলো থেকে গরম ছাই বের করে নিল, যাতে বাবা ওটা সহজেই বয়ে নিয়ে যেতে পারে। জিজ্ঞাসা করলো, ভালো কথা চার্লস, স্টোভ পাইপ কিনেছো তো বেশি করে? হ্যাঁ ক্যারোলিন, শান্ত গলায় জবাব দিল বাবা। লরার কিন্তু হাসি পেয়ে গেল, সেটা চাপতে গিয়ে আবার কাশিও এসে গেল। কি হলো লরা? ভুরু কুচকে চাইলো মা। ব্যাঙ ঢুকেছে নাকি তোমার গলায়? ওয়াগন নিয়ে আগেই পৌঁছে গেছে বাবা। বাকি সবাই টুকিটাকি জিনিসপত্র হাতে হেঁটে আসছে। সবার আগে আগে টলমলো পায়ে হাঁটছে ক্যারি। দরজার কাছে দাঁড়িয়ে রয়েছে বাবা। চুলোটা দেখে মায়ের কি প্রতিক্রিয়া হয় দেখবে বলে। ঘরে ঢুকেই থমকে দাঁড়ালো মা। মুখটা খুলেই বন্ধ করে ফেললো। তারপর দুর্বল কণ্ঠে বলল, আরে সর্বনাশ! লরা আর মেরি চেঁচিয়ে উঠে নাচানাচি শুরু করলো। ক্যারিও তাই করছে, যদিও জানে না কেন। তোমার মা, ওটা তোমার নতুন স্টোভ, একসঙ্গে চেঁচাচ্ছে লরা আর মেরি। ওর মধ্যে একটা ওভেন আছে, 4টে ঢাকনা, আরো কত কি।
এটা কেন কিনতে গেলে চার্লস? এটা কিন্তু উচিত হয়নি। বাবা দু হাতে জড়িয়ে ধরলো মাকে। তুমি কিচ্ছু ভেবো না ক্যারোলিন, কোনো দুশ্চিন্তা করো না। তা করছি না, এই রকম আলিশান বাড়ি, কাঁচের জানলা, আস্ত একটা স্টোভ, বেশি হয়ে গেল না একটু? তোমার তুলনায় খুবই কম ক্যারোলিন, গাঢ় কণ্ঠে বলল বাবা। আর খরচের কথা ভাবছো? এবার শুধু জানলায় দাঁড়িয়ে গম ক্ষেতটার দিকে তাকিয়ে দেখো। লরা আর মেরি হাত ধরে টেনে নিয়ে গেল মাকে স্টোভের ধারে। ঢাকনা তুলে তুলে দেখালো, ওভেন খুলে দেখালো, হাতল ঘুরিয়ে ফ্যান চালিয়ে দেখালো। আরে বাস! সব দেখে শুনে তাজ্জব বনে গেল মা। এত সুন্দর একটা চুলোয় রান্না করব আমি, ভাবতেই ভয় লাগছে। মুখে ও কথা বললো বটে, কিন্তু চমৎকার ডিনার তৈরি করে ফেললো মা। দরজা দিয়ে রোদ আসছে, জানলা দিয়েও আসছে আলো বাতাস। এমন সুন্দর ঘরে বসে ডিনার খেতে কি যে ভালো লাগলো ওদের। জানলায় পর্দা টাঙালো এবার ওরা, পুরনো চাদর কেটে পর্দা বানিয়েছে মা। 3 দিকে অর্ডার দিয়েছে কুচি দিয়ে ছিট কাপড়ের। লিভিং রুম আর বেডরুম আলাদা করার জন্য দেয়ালে পেরেক ঠুকে জ্বলানো হয়েছে কার্টেন। লরা আর মেরির চিলেকোঠায় সুন্দর করে সাজিয়ে দিল মা। যদিও কাপড়ের অভাবে জানলায় পর্দা দেওয়াটা সম্ভব হলো না। দুজনের জন্য দুটো বাস্কেট মধ্যে বানিয়ে দিয়েছে বাবা, ওর উপর ইচ্ছা করলে বসতেই পারবে ওরা। ভেতরে রাখতে পারে যার যার ধনরত্ন পুঁজিপাট্টা। সব চমৎকার, শুধু একটা ত্রুটি রয়ে গেল, জ্যাক বেচারাকে নিচেই ঘুমাতে হবে। মইয়ের ধাপ বেয়ে ওপরে ওঠা ওর পক্ষে সম্ভব নয়। সারাদিন ধকল গেছে খুব। সন্ধ্যা রাতেই ঘুমিয়ে পড়ল লরা, কিন্তু বেশিক্ষণ ঘুমিয়ে থাকতে পারল না। নতুন বাড়িটা অসম্ভব চুপচাপ। খালের পানির কলকল শব্দটা যেন ঘুমের মধ্যেও আগে শুনতে পেত ও, এখন সেটা নেই। নিস্তব্ধতা বারবার ভাঙিয়ে দিচ্ছে ওর ঘুম। ভোর রাতে আবার ভাঙলো লরার ঘুম। এবার শব্দ শুনে কান পেতে শুনলো শব্দটা। মনে হচ্ছে ছোট ছোট পা ফেলে কারা যেন দৌড়ে বেড়াচ্ছে ছাদের উপর। কিসের শব্দ? হঠাৎ মনে পড়লো, আরে বৃষ্টি পড়ছে তো। বহুদিন কাঠের ছাদে বৃষ্টি পড়ার শব্দ শোনেনি বলে ভুলেই গেছিল আওয়াজটা কেমন। বৃষ্টির টাপুর টুপুর শব্দ শুনতে শুনতেই আবার তলিয়ে গেল ঘুমের অতলে। সকালে খালি পায়ে বিছানা থেকে নেমে মসৃণ কাঠের মেঝেতে ঠেকল লরার পায়ের নিচ। বুক ভরা শ্বাস টেনে পাইন কাঠের মিষ্টি গন্ধ পেল। খুব জানলার ধারে গিয়ে দাঁড়ালো। সবুজ মখমলের মতন সুন্দর দেখাচ্ছে গম ক্ষেতটা। অল্প একটু দূরেই আবার জই ক্ষেত, অনেক অনেক দূরে। ঘাস প্রান্তরের শেষ সীমানায় সবে উকি দিচ্ছে সূর্য। উইলো ক্রিক আর মাটির নিচের ঘরটা মনে হচ্ছে যেন অনেক দূরে, অনেক আগের যেন কথা। নিচ থেকে নতুন স্টোভের ঢাকনির নাড়াচাড়ার খুটুর খাটুর আওয়াজ আসছে। চৌকোনা গর্ত দিয়ে ভেসে এলো মায়ের কণ্ঠ, মেরি, লরা, আর কত ঘুমাবে, উঠে পড়ো। তা খেতে খেতেই লরা জিজ্ঞাসা করলো খালের ধারে খেলতে যেতে পারবে কিনা। বাবা বারণ করলো, না লরা, ওদিকটায় গভীর গর্ত আছে কয়েকটা। যদি যেতে চাও ঘরের কাজ সেরে নেলসনদের ওদিকটায় গিয়ে দেখতে পারো কি আছে। হাত চালিয়ে দ্রুত কাজ সেরে বেরিয়ে পড়লো লরা আর মেরি। ঢাল বেয়ে সমতল জমিতে নেমে গেল ওরা। কিছু দূর গিয়ে আবার খানিকটা উঁচু জমি, তারপরেই আরো। ওই যে খাল! দৌড়ে গিয়ে দাঁড়ালো ওরা খালের ধারে। অবাক হয়ে গেল লরা, একই খাল, কিন্তু দেখতে সম্পূর্ণ অন্যরকম লাগছে। অনেক শান্ত, সরু আর অগভীর। মস্ত এক উইলো গাছের নিচে ওপারে যাওয়ার জন্য পুরো একটা তক্তা ফেলা আছে। কিছুটা উজানে খালের দুপাশের অসংখ্য প্লাম গাছ এমন ঘন হয়ে উঠেছে যে মনে হচ্ছে দুপাশ থেকে ছুঁয়ে আছে পরস্পরকে। ওগুলোর নিচেই গাঢ় ছায়া। খালটা প্লাম ঝাড় থেকে বেরিয়ে এসে বালু আর কাকড়ের ওপর দিয়ে খিলখিল করে হাসতে হাসতে এগিয়ে দূরে যেন পড়েছে মস্ত একটা জলাশয়ে।
হাঁটু পানিতে নেমে পড়লো ওরা দুই বোন। পরিষ্কার টলটলে পানি, স্পষ্টই দেখা যাচ্ছে বালির ওপর প্রতিটা কাঁকর। অধঘরে ঘুরে বেড়াচ্ছে মিনোর ঝাঁক। ওরা দাঁড়ালো আস্তে করে, ঠোকর দেয় তখন ওরা পায়ে। হঠাৎ পানির নিচে অদ্ভুত এক জীব দেখতে পেল লরা। পায়ের পাতার সমান লম্বা, রংটা সবুজে খয়েরি, সামনের দিকে লম্বা দুটো দাঁড়া, আর আগায় শিকার করার জন্য সাঁড়াশির মতন এক জোড়া নখ। দুপাশে ছোট ছোট কয়েকটা পা, লেজটা চ্যাপ্টা চওড়া, আর শক্তিশালী মাছের মতন আঁশও আছে। নাকের কাছে আবার দুটো শুঁয়োও দেখা যাচ্ছে। চোখ দুটো গোল, ঠেলে বেরিয়ে আসছে বাইরে। কি ওটা? ভয় পেয়ে চেঁচিয়ে উঠল মেরি। লরাও থমকে দাঁড়িয়েছে, এগোচ্ছে না। সাবধানে নিচু হলো, ভালো করে দেখবে বলে। মুহূর্তেই গায়েব হয়ে গেল জিনিসটা। জল পোকার চেয়ে অনেক দ্রুত বেগে ছিটকে পিছিয়ে গেছে ওটা। একটা পাথরের নিচে ধোয়ার মতন খানিকটা কাদা পানি দেখা যাচ্ছে ওইখানটায়। একটু পরেই পাথরের নিচ থেকে একটা দাঁড় বের করে চিমটি দেওয়ার ভঙ্গি করলো। তারপর একটা চোখ বের করলো, দেখবে ওদের মতলবটা কি। লরা এক পা এগোতেই আবার সাত করে ঢুকে গেল আস্তানায়। কিন্তু যেই পানি ছিটিয়েছে অমনি লাফ দিয়ে বেরিয়ে এসে লরার পা চিমটে ধরার জন্য দাঁড়া চাড়ালো। তেড়ে আসতে দেখে চেঁচিয়ে উঠে দৌড়ে পালিয়ে এলো ওরা, ওটার আস্তানা থেকে অনেক দূরে। এবার লম্বা একটা কাঠি নিয়ে ওর পেছনে লাগলো দুই বোন। পরোয়া না করে কাঠিটাকে অনায়াসে ঘ্যাঁচ করে দু টুকরো করে ফেললো ওটা দাঁড়া দিয়ে। আরো বড় একটা কাঠি নিল ওরা। এবার আর ভাঙতে পারলো না ওটা, কিন্তু একটা দাঁড়া দিয়ে আঁকড়ে ধরে ওটাকে যতক্ষণ না লরা ওকে পানি থেকে তুলে ফেললো, ততক্ষণ রাগী দুই চোখ যেন গিলে খাবে ওদের। লেজটাও গুটিয়ে রেখেছে নিচে। অপর দাঁড়াটা আক্রমণাত্মক ভঙ্গিতে খামচে ধরার চেষ্টা করছে ওদের। ধরতে না পেরে শেষে কাঠিটা ছেড়ে দিয়ে ঝুপ করে পানিতে পড়লো ওটা। মাটির নিচে ঢুকে লক্ষ্য রাখলো ওদের ওপর। ওরা যতবারই লাগতে গেল ওটার সঙ্গে, ততবারই তাড়া খেয়ে পালাতে হলো এলাকা ছেড়ে। উইলোর ছায়ায় সাঁকোর ওপর বসে খানিক জিরিয়ে নিল এবার ওরা। কুলকুল আওয়াজ শুনছে জলের। তারপর আবার হাঁটু পানি ভেঙে নিচে গেল প্লাম ঝোপের দিকে। কিছু দূর গিয়ে মেরি বলল ও আর যাবে না, ওদিকে পানি বেশি আর ওপরে কাদা। তা ও নিচে তীরে বসে থাকলো। লরা একাই এগিয়ে গেল কাদার মধ্যে দিয়ে। পাম গাছগুলোর নিচের পানি মনে হলো যেন স্থির। পচা পাতা জমে আছে পায়ের কাছে। কাদা এতই বেশি যে টেনে রাখতে চায়, যেন ঘোলা হয়ে যায় বেশ খানিকটা জায়গার পানি। বাতাসেও কেমন যেন একটা পচা আষ্টে গন্ধ। ফিরে গেল লরা মেরির কাছে পরিষ্কার জলে। দুই পায়ে কাদার মতন কি যেন লেগে আছে লরার। ভালো পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করার চেষ্টা করলো, কিন্তু গেল না ওগুলো। হাত দিয়ে ডলে দিতেও গেল না। চামড়ার রং ঠিক যেন কাদার মতন, তেমনই নরম, কিন্তু সেটে রয়েছে চামড়ার সঙ্গে, যায় না কিছুতেই। ভয় পেয়ে চেঁচিয়ে উঠল লরা, মেরি, এই মেরি, জলদি জলদি এসো এদিকে, দেখো দেখো। মেরি এলো, কিন্তু ওই বিচ্ছিরি নোংরা জিনিস ও ছুতে পারবে না। পোকা দেখলে ওর বমি আসে। এদিকে লরার অবস্থাও কাহিল, ওরও খুব ঘেন্না লাগে। তবে এখন না ছুঁয়ে কোনো উপায় নেই। দু আঙুলের নখ দিয়ে একটাকে চেপে ধরে টান দিল। টান পড়ায় লম্বা হতে শুরু করলো জিনিসটা, কিন্তু তবুও কামড়ে ছাড়তেই চায় না। আরো কিছুটা লম্বা হওয়ার পর পা থেকে খুলে এলো ওটা। এক ফোঁটা রক্ত গড়িয়ে নামছে ওখান থেকে, যেখানটায় ওটা সেটে ছিল। একে একে সবকটাকে টেনে টেনে ছাড়িয়ে আনলো লরা পা থেকে। প্রতিটা ক্ষত থেকে এক ফোঁটা করে রক্ত গড়িয়ে নামলো। খেলার স্বাদ মিটে গেছে এবার লরার। পরিষ্কার পানিতে হাত পা ধুয়ে নিয়ে বাড়ি ফিরে এলো মেরির সঙ্গে। বাবাকে পাওয়া গেল দুপুরে খাওয়ার সময়। লরা জিজ্ঞাসা করলো, জলেতে হাত নেই, পা নেই, নাক মুখ চোখ নেই, কাদাটে রঙের রক্ত চোষা ওই জিনিসগুলো কি? সব শুনে বাবা বলল, ওগুলোকে বলে জোঁক। জোঁককে আমি ঘেন্না করি, ঘোষণা দিল লরা। বেশ, তাহলে কাদা পানিতে আর যেও না, বলল বাবা।
মা বলল খালে বিলে দাপাদাপি করার সময় আর পাবে না বিশেষ, মাত্র 2.5 মাইল হাঁটলেই শহর, সোমবার থেকে স্কুলে যাবে তোমরা। স্কুল? পরস্পরের দিকে চাইল দুই বোন, কেউ আর কোনো জবাবই দিতে পারল না। স্কুলে যাওয়ার কথা শুনে মাথায় যেন বাজ পড়েছে লড়ার। সারাটা দিন খালের ধারে না গিয়ে কি করে থাকবে বুঝতেই পারছে না ও কিছুতেই। বারবার করে মাকে জিজ্ঞাসা করছে, যেতেই হবে মা, স্কুলে না গেলে হয় না? মা বলল, প্রায় 8 বছরের বুড়ি ধাড়ি মেয়ের মুখে কি কথা, লেখাপড়া তো শিখতে হবে নাকি? কিন্তু আমি তো পড়তে পারি মা, আকুল মিনতি লড়ার কণ্ঠে। আমাকে স্কুলে পাঠিও না মা, প্লিজ, আমি পড়েছি তো তোমার কাছে, দেখো। দৌড়ে গিয়ে প্রচ্ছদে মিল্ক ব্যাংক লেখা একটা বই নিয়ে এলো। বইটা মেলে ধরে ব্যাকুল নয়নে মার মুখের দিকে তাকিয়ে পড়তে শুরু করলো। মিল্ক ব্যাংকের দরজা জানলাগুলো সব বন্ধ ছিল, দরজার হাতল থেকে। এ কি লড়া? অবাক হয়ে বলল মা, তুমি তো পড়ছো না, মুখস্থ বলে যাচ্ছ। তোমার বাবাকে যা পড়ে শুনিয়েছি তুমি মুখস্থ করে বসে আছো। এতে হবে? হবে না, অনেক কিছু শেখার আছে। স্কুলে অক্ষর পরিচয় দেবে, বানান শেখাবে, হাতের লেখা করাবে, অঙ্ক, আরো কত কি। স্কুলে গেলেই বুঝতে পারবে, এসব কঠিন কিছু নয় মা। স্কুলে যাব না এই কথা ভুলেও মুখে এনো না আর, কেমন? ভালো মেয়েরা সবাই যায়। সোমবার সকালে মেরির সঙ্গে তুমিও কিন্তু যাবে স্কুলে। লক্ষ্মী হয়ে বসে সেলাই করছে মেরি, কোনো আপত্তি নেই তার স্কুলে যেতে। পেছনে দরজার কাছে দাঁড়িয়ে হাতুড়ি দিয়ে কি যেন ঠুকছে বাবা। এত দ্রুত ছুটে বেরিয়ে এলো লড়া যে আরেকটু হলেই বাড়ির থেকে গিয়ে পড়তো ওর মাথাটা নিচে। ইস রে, এক্ষুনি দিয়েছিলাম। তোমার এত তাড়াহুড়ো কিসের? কেন এত ছটপটানি করো? কথা নেই বার্তা নেই, যখন তখন লাফিয়ে পড়ছো ঘাড়ের উপর। কি করছো বাবা? জিজ্ঞাসা করলো লড়া। বেঁচে যাওয়া কাঠের টুকরো টাকরা পেরেক দিয়ে ঠুকে কি যেন তৈরি করছে বাবা। মাছ ধরার একটা ফাঁদ বানাচ্ছি, বলল বাবা। ধরো এই পেরেকগুলো, আমি চাইলেই একটা একটা করে দেবে আমার হাতে, কেমন? মনের মতন কাজ পেয়ে লড়া মহা খুশি। কাঠের সরু ফালি দিয়ে ডালাহীন একটা বাক্স মতন বানাচ্ছে বাবা। প্রতিটা ফালির মধ্যেই কিছুটা করে রয়েছে ফাঁক। এটা দিয়ে মাছ ধরবে কি করে বাবা? অবাক হয়েছে লড়া। এটা যদি খালে চুবিয়ে রাখো, মাছ ঢুকবে ঠিকই, কিন্তু বেরিয়ে যেতে পারবে না আর ফাঁক গলে। দাঁড়াও মা, আগে বানিয়ে নি, তারপর দেখো। পেরেক মারা শেষ করে ফাঁদটা কাঁধে তুলে নিল বাবা। চলো লড়া, ফাঁদটা পাতি গিয়ে। বাবার হাত ধরে নাচতে নাচতে চলল লড়া। খালের ধার ধরে পাম ক্রিক ছাড়িয়ে আরো উজানে চলে এলো ওরা। খালটা এখানে অনেক সরু হয়ে গেছে, পানির আওয়াজও বেশি। ঝোপঝাড়ের মধ্যে দিয়ে এগিয়ে চলল বাবা। লড়াও চলল পিছু পিছু। হঠাৎ দেখতে পেল ও জলপ্রপাতটা। মাত্র কয়েক ফুট নিচে পড়েছে পানি, কিন্তু তাতেই এত জোর আওয়াজ হচ্ছে। নিচে পড়ে আবার লাফিয়ে উঠছে পানি, পাক খেয়ে ছুটছে সামনে। দুজনে মিলে ফাঁদটা পাতল ঠিক জলপ্রপাতের নিচে। গোটা জলপ্রপাতটা পড়েছে এদের ফাঁদের ভেতর, কিন্তু লাফিয়ে উঠতে পারছে না। সরু কাঠের ফাঁক দিয়ে গলে বেরিয়ে যাচ্ছে জল। এইবার বুঝলে, বলল বাবা, ওপর থেকে মাছ এসে পড়বে এখানে। ছোটগুলো বেরিয়ে যাবে ফাঁক দিয়ে, কিন্তু বড়গুলো, ওরা না পারবে পানি বেয়ে সাঁতার কাটতে, না পারবে ফাঁক গলে বেরোতে। এই ফাঁদের মধ্যেই সাঁতার কাটতে থাকবে ওরা আমি না আসা পর্যন্ত। কথাটা শেষ হতে না হতেই বড় সড়ো একটা মাছ নেমে এলো উপর থেকে। চি করে ডাক ছাড়লো লড়া, তারপর চেঁচালো, দেখো 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 বাবা। পানি হাতড়ে খপ করে ধরলো বাবা মাছটাকে, তুলে আনলো উপরে। মোটা তাজা রূপালী মাছটা কিলবিল করছে আর লেজ ঝাপটাচ্ছে। ফাঁদের মধ্যে ছেড়ে দিল বাবা ওটাকে। বাবাকে উপরে উঠতে দেখে অস্থির কণ্ঠে বলে উঠল লড়া, বাবা, আর কিছুক্ষণ থেকেই সাপারের জন্য কয়েকটা মাছ নিয়ে গেলে ভালো হতো না? এখন কাজ আছে লড়া, মাথা নাড়ল বাবা। আস্তা বলে কিছুটা মেরামতির কাজ আছে, বাগানে লাঙল দিতে হবে, তারপর একটা কুয়ো। একটু থেমে লড়ার দিকে চাইল।
আচ্ছা ঠিক আছে, আধ বোতল, একটু অপেক্ষা করেই নয় দেখা যাক, হয়তো বেশিক্ষণ আর লাগবে না। পাড়ে বসে অপেক্ষা করছে ওরা। হঠাৎ মনে পড়ে যাওয়ায় জিজ্ঞাসা করলো লরা, বাবা, ও বাবা, স্কুলে কি যেতেই হবে আমাকে? স্কুলে তোমার ভালো লাগবে লরা মা, এখানে এই খালের ধারে আমার খুব ভালো লাগে বাবা। আমি জানি আধ বোতল, স্নেহ ধরা গলায় বলল বাবা, কিন্তু ভেবে দেখো, সবাই কিন্তু এই সুযোগ পায় না। তোমার মায়ের সঙ্গে যখন আমার পরিচয় হয় তখন ও ছিল স্কুল টিচার। পশ্চিমে যখন রওনা হলাম তখন তোমার মাকে আমি কথা দিয়েছিলাম প্রথম সুযোগেই তোমাদের সুশিক্ষিত করার ব্যবস্থা করব। সেই জন্যেই শহরের এত কাছে আমরা জমি কিনলাম। তোমার প্রায় 8, মেরির বয়স 9। এখনই যদি শুরু না করি তোমার পড়াশোনা তাহলে মা অনেক দেরি হয়ে যাবে। লেখাপড়ার সুযোগ যে পাওয়া যাচ্ছে, এই জন্য তোমরা কিন্তু নিজেদের ভাগ্যবান মনে করো, কেমন? আচ্ছা, বলল লরা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। ঠিক সেই সময় হঠাৎ করে জলপ্রপাত বেয়ে নেমে এলো আরো একটা মাছ। বাবা ওটাকে ধরার আগেই এসে হাজির হলো আর একটা বড় দেখে 4টে মাছ নিয়ে ফিরে এলো ওরা বাড়িতে। মাছ দেখে মার চক্ষু চড়ক গাছ। মাছগুলোর মাথা কেটে ফেললো বাবা প্রথমে, তারপর নাড়ি ভুড়ি বের করে লরাকে শেখালো কি করে মাছের আঁশ ছাড়াতে হয়। শেষ মাছটার আঁশ লড়াই ছাড়ালো। মা ওগুলো ময়দা মাখিয়ে চর্বি দিয়ে ভেজে নামালো। সেই দিন রাতের খাওয়াটা খুব জমজমাট হলো টাটকা মাছ ভাজা থাকায়। সব সময় কিছু না কিছু বুদ্ধি বের করেই ফেলো তুমি চার্লস, বলল মা। আমি যখন ভাবছি বসন্তকালটা তো তুমি স্বীকার করবে না, আমি চালাবো কি করে, ঠিক তখনই অফুরন্ত মাছের ব্যবস্থা করে ফেলেছো তুমি। বসন্তকালটা তো সব জন্তু জানোয়ার আর পাখিদের বাচ্চা দেওয়ার সময়, তাই বাবা কখনো এই সময় আর স্বীকার করে না। প্রশংসায় খুশি হলো বাবা, বলল, দাঁড়াও না, এবারের গমগুলো একবার তুলে নি, তারপর থেকে রোজ আমরা গরুর তাজা মাংস দিয়ে সাপার খাবো। এরপর থেকে রোজ সকালে বাবা কাজে যাওয়ার আগে ফাঁদ থেকে মাছ এনে দেয়। নিজেদের খাওয়ার জন্য ঠিক যতটুকু দরকার তার চেয়ে একটা বেশিও মাছ আনে না বাবা কখনো। বাকি সব মাছ ফাঁদ থেকে তুলে আবার ছেড়ে দেয় বাবা ভাটিতে। এক এক দিন এক এক রকম মাছ আনে বাবা, কোনোদিন পিকারেল, কোনোদিন ব্ল্যাক হর্ন, কোনোদিন বা বুলহেড, কোনোদিন সাইনার বা ক্যাটফিশ, অথবা এমন মাছ যার নাম বাবা নিজেও জানে না। সকাল বিকেল রাত দিন 3 বেলা 3 ধরনের মাছ পায় বলে বিরক্ত লাগে না ওদের রোজ রোজ মাছ খেতে। পরদিন সোমবার সকালে ঘরের সব কাজ সেরে ওরা যে যার রোববারের পোশাক পরে নিল। মেরির নীল জামা, লরার লাল। চুল আঁচড়ে টাইপ করা বেনি বেঁধে মা ফিতে দিয়ে দিল। দুজনের মাথাতেই রোদ ঢোকবার টুপিও দিল। মা ওদেরকে শোবার ঘরে নিয়ে গিয়ে বাক্স থেকে বের করলো 3টে বই। মা নিজে ছোটবেলায় পড়েছে এই বই। আমার এই বইগুলো তোমাদের দুজনের হাতে তুলে দিলাম। আবেগে একটু যেন কাঁপছে মায়ের গলা। আমি জানি তোমরা এগুলো যত্ন করে রাখবে আর মন দিয়ে পড়বে। হ্যাঁ মা, বলল ওরা। বই 3টে মেরির হাতে দিল মা। লরার হাতে দিল টিফিনের বাটি, দুপুরের লাঞ্চ। যাও, ভালো হয়ে থেকো, বুঝলে? দরজায় দাঁড়িয়ে ওদের বিদায় দিল মা আর ক্যারি। জ্যাক চলল ওদের পাশে পাশে। এই সাত সকালে ওদেরকে জামা কাপড় পরে বেরোতে দেখে কেমন যেন হকচকিয়ে গেছে ও। বাবার ওয়াগনের চাকার দাগ যে পর্যন্ত গেছে তত দূর লরার পিছু পিছু এলো সে। কিন্তু ওরা যখন খাল পেরোবার উপক্রম করছে তখন বসে পড়ে কাতর কণ্ঠে কোকিয়ে উঠল। ওদের সঙ্গে যাবে নাকি বাড়ি পাহারা দেবে, কি করবে বুঝতেই পারছে না বেচারা জ্যাক। ওকে বুঝিয়ে বলার চেষ্টা করলো লরা যে ওর এখন ফিরে যাওয়া উচিত। মাথায় হাত বুলিয়ে দিল। উৎকণ্ঠায় কুঁচকে যাওয়া নাক চোখ সমান করে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু ও বসেই থাকলো। পরে ওর প্রবল আপত্তি ঠেলে যখন খাল পার হয়ে চলে যাচ্ছে তখন ওর আর কিছুই করার নেই। কিন্তু যত দূর দেখা যায় দেখবে ও।
যেন ওদের কোনো বিপদ আপদ না হয়। আধ হাঁটু পানি, খুব সাবধানে পা ফেলছে ওরা যাতে জামা ভিড়ে না যায়। নীল রঙা একটা বক ওদেরকে দেখে আস্তে লম্বা ল্যাক প্যাকে ঠ্যাং ঝুলিয়ে উড়ল, সরে গিয়ে বসলো আরো দূরে। খাল পেরিয়ে ঘাসের উপর দিয়ে হাঁটলো ওরা পা শুকোবার জন্য, নইলে ধুলো লেগে নোংরা দেখাবে পা। থেমে দাঁড়িয়ে পিছন ফিরে চাইল লরা। বিশাল তৃণভূমির মাঝখানে ছোট্ট দেখাচ্ছে বাড়িটা। মা আর ক্যারি ভেতরে চলে গেছে, শুধু জ্যাক এখনো পাড়ে বসে তাকিয়ে আছে ওদের দিকে। চুপচাপ হেঁটে চলছে লরা আর মেরি। ঘাসের ডগায় চিকচিক করছে শিশির বিন্দু। লার্ক পাখি ডাকছে মনের আনন্দে। স্মাইন গুলো সরু লম্বা পা ফেলে হাঁটছে পানির ধারে। প্রেইরি মুরগি ডাকছে কাছে, কিন্তু দেখা যাচ্ছে না ওদের। তবে বাচ্চাগুলো মাঝে মাঝে উকি দিচ্ছে ঘাসের ফাঁক ফোকর দিয়ে। খরগোশগুলো হঠাৎ বেরিয়ে এসে থমকে দাঁড়াচ্ছে, কান খাড়া আর দু হাতে নাক চুলকাচ্ছে, চোখগুলো গোল আর লাল লাল। তাই দিয়ে দেখছে ওদের। বাবা বলে দিয়েছে এই পায়ে চলা পথ ধরেই 2.5 মাইল গেলেই পৌঁছে যাবে ওরা শহরে। বিশাল আকাশের নিচে ঘাসে ছাওয়া প্রেইরি প্রান্তর, মাঝখান দিয়ে সরু একটা পথ তৈরি হয়েছে বাবার ওয়াগানে চলাচলের ফলে। আহ লরা, মায়ের অনুসরণে বলল মেরি, টুপিটা মাথায় দাও, নইলে ইন্ডিয়ানদের মতন টামাটে হয়ে যাবে। কি বলবে তখন শহরের মেয়েরা? যা খুশি বলুক, আমি পরোয়া করি না, ঘোষণা করলো লরা। ঠিক পরোয়া করো, মুখে মুখে বাহাদুরি খালি। না না করি না। হ্যাঁ করো। না করি না। আমারই মতন তুমিও আসলে ভয় পাচ্ছ শহরে যেতে, জবাব দিল লরা। একটু পরেই গলার সঙ্গে ফিতে দিয়ে বাঁধা সানবনেটটা মাথায় দিল। এরপর কিছুক্ষণ চুপচাপ হাঁটলো আবার ওরা। ভাগ্যিস আমরা দুজন, একটু পরেই বলল মেরি। একা হলে কি যে বিচ্ছিরি ব্যাপার হতো। হাঁটতে হাঁটতে একসময় দেখা গেল শহর। কাঠের ঘর বাড়ি আর দেখা যাচ্ছে না দূর থেকে। রাস্তাটা ঢালু হয়ে নিচে নামলেই সব অদৃশ্য হয়ে যায়। আবার যখন উপরে ওঠে তখন আগের চেয়ে বড় দেখায় সবকিছু। স্টোভ পাইপ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। শহরের রাস্তায় এখন অসম্ভব ধুলো। ছোট একটা বাড়ির পাশ দিয়ে এগোলো একটা স্টোর, তারপর কামারের দোকান জুড়ে কাজ করছে অনেক লোক। তারপর একটা বাড়ির পিছনের দিক, সেটা পেরোলেই সামনে আরেকটা রাস্তা। কোন দিকে যাবে ঠিক বুঝতে পারছে না ওরা। এমন সময় ছেলে মেয়েদের হই হল্লার আওয়াজ এলো ওর কানে। ওই হো, ওই দিকে, ডাকলো মেরি। বাবা বলেছিল বাচ্চাদের চেঁচামেচি শোনা যাবে। ঘরেই একচুটে বাড়ি ফিরে যেতে খুব ইচ্ছে করলো তখন লরার। খুব ধীর পায়ে এগিয়ে গেল ওরা। শব্দগুলো লক্ষ্য করে। দুটো স্টোর আর একটা কাঠের দোকান পেরিয়েই দেখতে পেল ওরা স্কুল হাউসটা। ধুলো দিয়ে ভরা রাস্তাটা শেষ হয়ে যাওয়ার পর ঘাসের ওপর দিয়ে আরো কিছু দূর যেতে হবে। একদল ছেলে মেয়ে খেলা করছে সামনের মাঠে। এগিয়ে গেল লরা, পেছন পেছন আসছে মেরি। ওরা কাছে যেতেই থেমে গেল হইচই। সবাই ঘাড় ফিরিয়ে দেখছে ওদের। এত মানুষ তাকিয়ে রয়েছে দেখে একটু হকচকিয়ে গেল লরা। কিচ্ছু না ভেবেই টিফিন বাক্সটা দুলিয়ে বলে উঠল, দূর থেকে তোমাদের চেঁচামেচি শুনে মনে হচ্ছিল এক ঝাঁক প্রেইরি মুরগির বাচ্চা ঝগড়া করছে। সব কথা শুনে অবাক হয়ে গেল ওরা, কিন্তু লরা নিজে অবাক হয়েছে ওদের চেয়েও বেশি। মুখ ফসকে এমন একটা কথা বেরিয়ে গেল, এটা তো লজ্জার ব্যাপার। মেরি চমকে গিয়ে চেঁচিয়ে উঠল, এই লরা! এবার ওদের মধ্যে লাল চুলের একটা ছেলে চেঁচিয়ে উঠল, আহ, তোমরা হলো স্নাইপ, 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 লম্বা ঠ্যাঙা স্নাইপ। লজ্জায় মরে যেতে ইচ্ছে করলো লরার। মনে হলো চট করে বসে পড়ে লুকোয় পা দুটো। ওদের জামা শহরের মেয়েদের জামার থেকে বেশ অনেকটাই ছোট। প্লাম ক্রিকের আসার বেশ আগে, কয়েকদিন আগেই মা বলেছিল ওদের জামাগুলো ছোট হয়ে গেছে। পরিষ্কার বুঝতে পারলো লরা, ঠিকই বলেছে ছেলেটা। স্নাইপের পায়ের মতোই দেখাচ্ছে ওদের পা। সব ছেলেরা আঙুল তুলে দেখাচ্ছে আর তারস্বরে চেঁচাচ্ছে, স্নাইপ, স্নাইপ, হো হো হো। কিন্তু একটা মেয়ে হঠাৎ
ঠেলা ধাক্কা দিতে শুরু করলো ছেলেদেরকে। এই চুপ চুপ, বড় বেশি গোলমাল শুরু করেছো তোমরা। এই স্যান্ডি, একদম চুপ। এই মেয়েটার মাথাতেও লাল চুল। লরার দিকে এগিয়ে এসে নিজের পরিচয় দিল মেয়েটা। আমার নাম ক্রিস্টি কেনেডি, আর ওই পাজি ছেলেটা হলো আমার ভাই স্যান্ডি। ও কিন্তু খারাপ ছেলে নয়, তোমাদের সঙ্গে দুষ্টুমি করে ফেলেছে। তোমরা কিছু মনে করো না এই নিয়ে, কেমন? কি নাম তোমার? মেয়েটার চোখ ঘন নীল, এতই ঘন যে কালো দেখায়, গালে ফুটকি ফুটকি দাগ, চুলগুলো শক্ত করে বেনি পাকানো, মাথার সানবনেরটা পিঠের কাছে ঝুলছে। ওই মেয়েটা তোমার বোন? লরা চেয়ে দেখলো কয়েকটা বড় মেয়ে ঘিরে ধরেছে মেরিকে। গল্প করছে ওরা, ওর সঙ্গেও কথা বলছে। ওরা আমার বোন, বড়জনের নাম নেটি, আর ওই কালো চুল যে সে হলো ক্যাসি, আর পরজন যে ভাই সে হলো ডোনাল্ড। সব শেষে আমি আর স্যান্ডি। আমরা ভাই বোন কয়জন? 3, বলল লরা। আমি, লরা, আর ওই যে ওখানে ও হলো মেরি, আর আমাদের সবার ছোট হলো ক্যারি, ওর চুলও সোনালি। আমাদের একটা বুলডগ আছে, ওর নাম হলো জ্যাক। প্রাম ক্রিকের ধারেই আমাদের বাড়ি। তোমরা কোথায় থাকো? উনি কি তোমাদের বাবা? ওই যে দুটো সুন্দর বাদামি রঙের ঘোড়া যার ওয়াগন টানে, দুটো ল্যাজ আর কেশর কালো? হ্যাঁ, বলল লরা। ওদের নাম শ্যাম আর ডেভিড। উনি তো আমাদের বাড়িতেই এসেছিলেন, ওখান দিয়ে উনি যান শহরে। তার মানে তোমরাও আজ এখানে এসেছো ওই পথে? বিডসলর স্টোর, পোস্ট অফিস পাওয়ার আগেই, কামারের দোকানের আগে যে বাড়িটা সেটাই আমাদের। তো মিস ইভা বিডস তো আমাদের টিচার, আর ওই যে মেয়েটা আসছে ওর নাম নেলি অলসন। ও, নেলি অলসন। মেয়েটা দেখতে ভারী সুন্দর, হলুদ কোকড়া চুল বিছিয়ে রয়েছে গোটা পিঠ জুড়ে, চওড়া নীল রিবন দিয়ে চুলগুলো ঘাড়ের কাছে বাঁধা, নীল ফুল তোলা দামি সাদা কাপড়ের ড্রেস, পায়ে জুতো। লরা আর মেরির দিকে তাকিয়ে দেখলো, তারপর নাকটা কুঁচকে বলে উঠল, গ্রাম থেকে উঠে এসেছে, একেবারে গাইয়া। কেউ কিছু বলার আগেই বেল বেজে উঠল। স্কুল হাউসের দোরগড়া দাঁড়িয়ে তরুণী এক মহিলা বেল বাজিয়ে ডাকছেন সবাইকে। ছেলেমেয়েরা সবাই তাকে পাশ কাটিয়ে ঢুকে যাচ্ছে স্কুলের ভেতরে। মহিলাটি খুব সুন্দরী, হাসিটাও খুব মিষ্টি। লরার কাঁধে হাত রেখে বললেন, তুমি আজই নতুন এলে, তাই না? জি ম্যাডাম, বলল লরা। আর এই নিশ্চয়ই তোমার বোন, বলে মেরির দিকে চেয়ে হাসলেন। হ্যাঁ ম্যাম, বলল লরা। তাহলে এসো আমার সঙ্গে, তোমাদের নাম তুলেনি খাতায়। টিচারের সঙ্গে গিয়ে নাম, পিতার নাম, বয়স, ঠিকানা সব বলতে হলো ওদের। ওরা যে কোন ক্লাসের উপযুক্ত বুঝে নিলেন টিচার। তারপর লরাকে বললেন, তুমি একবার গোড়া থেকে শুরু করবে। মেরির দিকে ফিরে বললেন, আর তুমি শুরু করবে একটু উপরের ক্লাস থেকে। স্লেট এনেছো তো তোমরা? স্লেট নেই শুনে বললেন, কিন্তু স্লেট তো লাগবে, নইলে লেখা তো শিখতে পারবে না। ঠিক আছে, আজকের জন্য আমরা একটা ধার দিচ্ছি, কাল দুজনে দুটো স্লেট নিয়ে আসবে, কেমন? শুরু হলো ক্লাস। টিচারকে অবাক করে দিল লরা টিফিনের আগেই। সিএটি ক্যাট, পিএটি প্যাট শিখে ফেলেছে। এবার তিনি শিখিয়ে দিলেন আরএটি র্যাট, এমএটি ম্যাট। খুব অল্প সময়ে শেখা হয়ে গেল এগুলো। স্পেলিং বুকের প্রথম সারির সব কটা শব্দ এখন পড়তে পারে ও গড় গড় করে। দুপুরে ছাত্রছাত্রী, টিচার সবাই বাড়ি চলে গেল ডিনার খেতে। লরা আর মেরি বাইরে নির্জন স্কুল হাউসে ছায়ার ঘাসের উপর বসে গল্প করতে করতে খেয়ে নিল ওদের টিফিন, মাখন দেওয়া রুটি। স্কুল ভালো লেগেছে আমার, বলল মেরি। আমারও, বলল লরা, তবে হেঁটে আসতে পা ব্যথা হয়ে যায়। আর ওই নেলি মেয়েটাকে আমার একদম পছন্দ হয়নি, যে আমাদের গাইয়া বলেছিল। আমরা তো গাইয়াই, বলল মেরি। বললে রাগ করার আর কি আছে। বুঝলাম, কিন্তু নাকটা ছিটকালো কেন বলো তো, মন্তব্য করলো লরা। খালের ধারেই অপেক্ষা করছিল জ্যাক ওদের জন্য। ওরা ফিরে আসায় কি যে খুশি হলো, নেচে কুঁদে যতভাবে সম্ভব আনন্দ প্রকাশ করলো সে। রাতে খেতে বসে স্কুলের সব কথা বলল ওরা মা বাবাকে। টিচারের স্লেট নিয়ে লেখার কথা শুনে মাথা নাড়ল বাবা। একটা স্লেটের জন্য কারোর কাছে বাধিত থাকা তার মোটেই পছন্দ নয়।
পরদিন সকালে বেহালার বাক্স থেকে টাকা পয়সা বের করে গুনল বাবা। তারপর থেকেই একটা রূপালী মুদ্রা বের করে মেরির হাতে দিয়ে বলল স্লেট কেনার জন্য। বহুত মাছ আছে খালে, বলল বাবা, ফসল তোলার আগে পর্যন্ত ঠিকই চালিয়ে নিতে পারবো আমরা। চিন্তা কিসের, আলু উঠবে শীঘ্রই, বলল মা। পয়সাটা রুমালে বেঁধে মেরির পকেটের ভেতর দিকে ওটা ঢেকে দিল মা, যাতে হারিয়ে না যায়। সারাটা পথ পকেটটা খামচে ধরে হাঁটলো মেরি সাবধানে। শহরে পৌঁছেই ধুলো ভরা রাস্তা পার হয়ে মিস্টার ওয়েলসনের স্টোরের ধাপ ডিঙিয়ে দোকানে ঢুকলো ওরা। 2 দোকান, সেখানে স্লেট কিনতে গেল। এটাই বলে দিয়েছিল বাবা। হরেক রকম জিনিসে ঠাসাঠাসি হয়ে রয়েছে দোকানটা। লাঙল, কোদাল, বেলচা থেকে নিয়ে লজেন্স, চকলেট সব আছে। হাঁ করে চারিদিক দেখছে লরা। এমনি সময় হঠাৎ পেছনের দরজা দিয়ে হুড়মুড় করে ঢুকলো নেলি আর তার ছোট ভাই উইলি। লরা আর মেরিকে দেখি নাক ছিটকালো নেলি, আর উইলি চেঁচিয়ে উঠল, ইয়া ইয়া, ঠ্যাং লম্বা স্নাইপ। এই উইলি, চুপ করো, ধমক দিলেন মিস্টার ওলসন। কিন্তু কে শোনে কার কথা? উইলি বকতেই থাকলো, স্নাইপ স্নাইপ, হো 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 হো। মেরি আর লরাকে পাশ কাটিয়ে এগিয়ে এলো নেলি। একটা বালতি থেকে এক মুঠো ক্যান্ডি তুলে নিল। দেখা দেখি উইলিও আরেক বালতি থেকে নিল মুঠো ভর্তি ক্যান্ডি। তারপর দুজনে একটার পর একটা পুড়তে শুরু করলো মুখে। মেরি আর লরার সামনে দাঁড়িয়ে গপ গপ খাচ্ছে, কিন্তু একটাও সাজছে না ওদের। নেলি, উইলিকে নিয়ে যাও তো এখান থেকে, বললেন মিস্টার ওলসন। দরজার কাছে চলে গেল ওরা, কিন্তু বেরিয়ে যাচ্ছে না। দেখতে চায় ওরা দুজনে কি করে। মেরি পয়সা বের করে দিল। একটা স্লেট কাপড় দিয়ে মুছে মেরির হাতে ধরিয়ে দিল মিস্টার ওলসন। তারপর বললেন, পেন্সিলও একটা দরকার হবে তোমাদের, এই যে ধরো, এই 1 পেনি দাম। নেলি দরজার কাছ থেকে বলে উঠল, থাকলে তো, আর একটাও পয়সা নেই ওদের কাছে। ঠিক আছে, নিয়ে যাও, তোমার বাবাকে বলবে আবার শহরে এলে যেন 1 পেনি শোধ করে দেন। পেন্সিলটা এগিয়ে দিলেন মিস্টার ওলসন। না, সাফ মারা করে দিল মেরি। আপনাকে ধন্যবাদ, বলে ঘুরে হাঁটা দিল। লরাও চলল ওর পেছন পেছন। দরজার কাছে গিয়ে নেলির দিকে তাকালো এবার লরা। জিভ বের করে ভেঙালো ওকে নেলি। ক্যান্ডি লেগে লাল আর সবুজ হয়ে রয়েছে ওর জিভটা। আশ্চর্য, মেরি বাইরে বেরিয়ে এলো। আমি কোনোদিনও এত নীচ হতে পারবো না গো, মনে মনে লরা বলল। আমি পারবো, খালি যদি বাবা মা বাধা না দিত না, তাহলে আমিও নীচ হতে পারতাম আর ওকে উচিত শিক্ষা দিতাম। সুন্দর মসৃণ স্লেটটায় হাত বুলিয়ে দেখালো ওরা। চমৎকার স্লেট, কিন্তু একটা পেন্সিল না হলেই নয়। বাবার অনেক খরচ হয়ে গেছে, তার কাছে আর চাইতেও ইচ্ছে হলো না ওদের। কি করা যায় ভাবতে ভাবতেই লরার মনে পড়ে গেল ওদের দুজনের কাছে একটা ক্রিসমাস পেনি আছে। ইন্ডিয়ানদের এলাকায় যখন ছিল তখন পেয়েছিল বড়দিনে। ঠিক হলো মেরির পেনি দিলেই একটা স্লেট পেন্সিল কেনা হবে, আর লরার পেনিটার অর্ধেক মালিক হবে মেরি। পুরো দিনই একটা পেন্সিল কিনে নিল ওরা, কিন্তু ওলসনদের দোকানে আর গেল না, মিস্টার বিডেলের দোকান থেকেই কিনলো সেটা। দিন দিন আরো বেশি ভালো লাগছে ওদের স্কুলটা। পড়া, লেখা, অঙ্ক সবকিছুই যেন নতুন, সবকিছুতেই আনন্দ। একটা দিনও কামাই করলো না ওরা। সপ্তাহের পর সপ্তাহ রোদ হাওয়া তুচ্ছ করে নিয়মিত গেল ওরা স্কুলে। ফলে শিখছে ওরা দ্রুত। তার উপর ছুটে গেছে বেশ কিছু প্রিয় বান্ধবী। বিরতির সময় ওদের সঙ্গে ছুটে বেরিয়ে যায় লরা। মাঠে ময়দানে দৌড়ে সেই বান্ধবীদের সাথে খেলা করে, নানা জাতের ফুল তোলে, তাছাড়া আরো অনেক কিছু গল্প করে। স্কুল হাউসের এক ধারে ছেলেরা খেলে, অন্য ধারে খেলে মেয়েরা। মেরির খেলা ভালো লাগে না, ও কয়েকটা বড় মেয়ের সাথে সিঁড়িতে বসে গল্প করে। প্রতিদিন ওরা রিং অ্যারাউন্ড রোজি খেলাটা খেলে, কারণ রোজি নেলি এই খেলা খেলতে চায় না। এক খেলা রোজ রোজ খেলতে খেলতে এবার বিরক্ত হয়ে যাচ্ছে সবাই। কেউ ওকে ঘাঁটাতে চায় না বলে খেলে যায় সবাই। হঠাৎ একদিন নেলি কিছু বলার আগেই লরা বলে ফেললো, এসো আজ আঙ্কেল জন খেলি। খুশিতে লাফিয়ে উঠলো সবাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো, এসো। হাত ধরাধরি করে গোল হয়ে দাঁড়াবার জন্য ব্যস্ত হয়ে উঠলো সবাই। কিন্তু হঠাৎ লাফিয়ে এসে
দুই হাতে লড়ার চুল চেপে ধরে এক টানে ওকে মাটিতে ফেলে দিল নেলি। না, খবরদার! তীক্ষ্ণ কণ্ঠে চিৎকার দিল নেলি। আমি রিং অ্যারাউন্ড দ্য রোজি খেলতে চাই। এক লাফে উঠে দাঁড়িয়ে প্রচন্ড জোরে নেলিকে এক চড় কষাতে যাচ্ছিল লড়া, কিন্তু বাবার কথা মনে আসতেই ঠিক সময় মতন নিজেকে সামনে নিল। কারোর গায়ে হাত তুলতে বারণ করে দিয়েছে বাবা সেই ছোটবেলায় উইসকনসিনের বিগুডস জঙ্গলে থাকতে। এসো লড়া বলে ওর হাত ধরল ক্রিস্টি। চোখ মুখ দিয়ে আগুন বেরোচ্ছে, কিন্তু ভালো মতন যেন দেখতেই পাচ্ছে না, কিন্তু অনেক কষ্টে সামনে নিল লড়া নিজেকে। নেলিকে ঘিরে গোল হয়ে দাঁড়ালো এবার সবাই। তার কথাই থাকছে দেখে গর্বের হাসি ফুটে উঠল নেলির মুখে। ঘাড় বাঁকিয়ে তাকালো লড়ার দিকে। গাইতে শুরু করলো ক্রিস্টি। সবাই যোগ দিল তার সঙ্গে। আঙ্কেল জন তো শয্যা চাই, কিক পাঠাবো তার জন্যে। নানা চেঁচিয়ে উঠল নেলি, রিং অ্যারাউন্ড দ্য রোজি। তা নইলে আমি খেলবো না, আমি চললাম। চক্র ভেঙে বেরিয়ে গেল, কিন্তু কেউ আর ওকে ফিরিয়ে আনার চেষ্টাই করলো না। ঠিক আছে, এবার তুমি মাঝখানে দাঁড়াও, বলল ক্রিস্টি। শুরু হলো আবার খেলা। আঙ্কেল জন তো শয্যা চাই, কি পাঠাবো তার জন্যে। এক টুকরো পাই, এক খণ্ড কেক, একটা আপেল আর ছোট্ট পিঠে। কিসের জন্য পাঠাই বলো? কেন? সোনার একটা পিরিচে পাঠাও। কাকে দিয়ে পাঠাই বলো? কেন? গভর্নরের মেয়েকে দিয়ে পাঠাও। তাকে যদি বাসায় না পাই, কাকে দিয়ে পাঠাই বলো? সবাই একসঙ্গে চেঁচিয়ে উঠল, কেন? লরা ইঙ্গেলসকে দিয়ে। লরা রিংয়ের মাঝখানে গিয়ে দাঁড়াতে ওকে ঘিরে শুরু হলো নাচ। টিচার ঘন্টা না বাজানো পর্যন্ত এই মজার খেলা চলল। ক্লাসরুমে বসে নেলি কেঁদে কাটালো পুরো সময়টা। ঘোষণা করে দিল জীবনে আর কোনো দিন কথা বলবে না লরা আর ক্রিস্টির সঙ্গে। কিন্তু পরের সপ্তাহে স্কুলের সব মেয়েরা দাওয়াত করলো যে তার বাড়িতে শনিবার বিকেলে একটা পার্টি। ক্রিস্টি আর লরাকেও বলল বিশেষভাবে। লরা আর মেরি কখনো কোনো পার্টিতে যায়নি, তাই বুঝতে পারছে না কি ঘটবে ওখানে। মা বলল কিছু না, বন্ধু বান্ধব কজন একসঙ্গে মিলে মজা করা। শনিবার সেজে গুজে রওনা হলো দুবোন। মা বলল ওদেরকে ফুটফুটে সুন্দর লাগছে। আরো বলে দিল চুলের ফিতে যেন না হারায়, আর শিষ্টাচার যেন ভুলে না যায়। শহরে পৌঁছে ক্যাসি আর ক্রিস্টির জন্য একটু অপেক্ষা করে ওদের নিয়ে চলে এলো ওরা মিস্টার ওলসনের দোকানে। তিনি পেছনের দরজা দেখিয়ে দিলেন ভেতরে যাওয়ার জন্য। ভেতরে ঢুকেই তাজ্জব হয়ে গেল লরা। দামি আসবাব দিয়ে সাজানো এত সুন্দর ঘর ও জীবনেও দেখেনি। হাঁ করে চারিদিকে তাকিয়ে অবাক হয়ে গেছে। মিসেস অলসনের অভ্যর্থনার জবাবে কোনো মতেই কিছু বলতে পারল না ও। গুড আফটারনুন মিসেস অলসন। ইয়েস ম্যাম, নো ম্যাম, এটুকুই বলেছে। মেঝেতে পুরো কার্পেট, খালি পায়ের নিচে নরম ঠেকছে। দেয়ালে আর সিলিংয়ে সরু কাঠের চিলতে, মাঝখানটা আরো সরু, খাঁজ কাটা তার পাশাপাশি লেগে গেছে। টেবিল চেয়ারগুলো এত চমৎকার পালিশ করা যে নিজের চেহারা দেখা যাচ্ছে। দেয়ালে ঝুলছে রঙিন ছবি। যাও মেয়েরা, সানবোর্ড বেডটা খুলে রেখে সোজা বেডরুমে চলে যাও, বললেন মিসেস অলসন। বেডরুমে চমৎকার একটা কাঁচ লাগানো ড্রেসিং টেবিল রয়েছে। তার উপর সুন্দর করে সাজানো রয়েছে কয়েকটা চীনামাটির পুতুল। সবাই এসে গেছে দেখে খাবার পরিবেশনার ব্যাপারে ব্যস্ত হয়ে পড়লেন মিসেস অলসন। তারই পাকে হাঁক ছাড়লেন, কই নেলি, ওদেরকে তোমার খেলনাগুলো দেখাও। মাথা নাড়ল নেলি। ওরা উইলির খেলনা নিয়ে খেলুক, আমার ভেলোপিলে আমি কাউকেই দেখাতে চাই না, চেঁচিয়ে উঠল উইলি। সেটা না দিলে কিন্তু তোমার নুহের নৌকা আর টিনের সোলজারগুলোকে আমি দিতে পারবো। আপত্তি করতে যাচ্ছিল উইলি, কিন্তু মিসেস অলসন দাবড়ানি দিয়ে চুপ করালো। অনেকক্ষণ নেড়ে চেড়ে দেখলো ওরা খেলনাগুলো, প্রশংসা করলো। একটা জাম্পিং জ্যাক দুটো কাঠিতে চাপ দিলেই লাফিয়ে ঝাঁপিয়ে উঠলে, সেটা দেখে সবাই হাসলো। এবার দামি পোশাকের খসখসে আওয়াজ তুলে একটা চীনামাটির পুতুল কোলে নিয়ে ওদের মাঝে এসে দাঁড়ালো নেলি রাজকন্যার ভঙ্গিতে। বলল, আমার পুতুলটা দেখতে পারো?
বোঝা গেল ওর পুতুল দেখা যাবে কিন্তু ছোঁয়া যাবে না। সবাই তাকিয়ে দেখলো, সত্যি অপূর্ব সুন্দর পুতুলটা। পুতুল যে এত সুন্দর হতে পারে কল্পনাও করেনি লরা কোনোদিন। ও বলে উঠল, কি আশ্চর্য পুতুল, এর কি নাম রেখেছো নেলি? ও এটা, ও তো বহু পুরনো একটা পুতুল, এর আবার কি নাম? আমার মোমের পুতুলটা দেখলে বুঝবে পুতুল কাকে বলে। একটা ড্রয়ার টান দিয়ে খুলে হেলে ভরে ছুঁড়ে দিল চীনামাটির পুতুলটা। তারপর একটা লম্বা বাক্স বের করলো ড্রয়ার থেকে। বাক্সটা বিছানায় রেখে আস্তে করে তুললো ডালা। সবাই ঝুঁকে এলো দেখবে বলে। দম আটকে ফেললো সব কজন। মনে হচ্ছে জ্যান্ত একটা বাচ্চা শুয়ে আছে বাক্সের ভেতরে। বালিশে এলিয়ে রয়েছে ওর কোঁকড়ানো সোনালি চুলগুলো। ঠোঁট দুটো যেন সামান্য ফাঁক হয়ে রয়েছে। ভেতরে ঝকঝকে দাঁত, সেটাও দেখা যাচ্ছে। চোখ দুটো বন্ধ। মনে হলো বাক্সের ভেতরেই ঘুমিয়েছিল এতক্ষণ। নেলি ওকে তুলে নিতেই আবার চোখ মেলল পুতুলটা। বড় বড় নীল চোখ, মনে হলো যেন হাসছে। হঠাৎ দুহাত সামনে বাড়িয়ে ডেকে বলল, মাম্মা। পেটে চাপ দিলেই ডেকে উঠল নেলি। এই দেখো বলেই পুতুলটার পেটে আরো জোরে একটা ঘুষি মারলো। ডাক শোনা গেল আবার, মাম্মা। নীল সিল্কের জামা ওটার গায়ে, পেটিকোট, সত্যিকারের পেটিকোটের মতন লেস দিয়ে কাজ করা। একটা জাঙ্গিয়াও রয়েছে আবার পরনে, ইচ্ছে করলে আবার খোলাও যায়। পায়ে রয়েছে সত্যিকারের চামড়ার দুটো নীল ছোট্ট স্লিপার। ব্যাপার স্যাপার দেখে একেবারেই হতবাক হয়ে গেছে লরা। এমন পুতুল স্পর্শ করার কথা ওর কল্পনায়ও আসেনি, কিন্তু নিজের অজান্তেই হাতটা সামনে বাড়িয়েছে নীল জামাটা একবার ছুঁয়ে দেখবে বলে। খবরদার, ছোবে না ওকে, চিৎকার করে উঠল নেলি। আমার পুতুল থেকে হাত দুটো সব সময় দূরে রাখবে, ঠিক আছে? বলে দিলাম লরা ইঙ্গলস। পুতুলটা টেনে নিয়ে ঝট করে পিছন ফিরল নেলি। লরা আড়াল করে বাক্সে আবার তুলে রাখলো ওটা। সবাই বোকা বনে গেছে। চোখ মুখ দিয়ে গরম তাপ ছুটছে লরার। সরে গিয়ে একটা চেয়ারে বসে পড়ল। বাক্সটা ড্রয়ারে রেখে ড্রয়ারটা বন্ধ করে দিল নেলি। এরপর নূর্যের নৌকার প্যাসেঞ্জার আর টিনের সৈন্য সামন্ত দেখালো ওরা সবাইকে, কাঠি চেপে লাফঝাপ করা জাম্পিং জ্যাককেও। মিসেস ওয়েলসন লরাকে জিজ্ঞাসা করলেন আর সবার সঙ্গেও খেলছে না কেন। ও বলল, বসে থাকতেই ভালো লাগছে ওর। থ্যাংক ইউ ম্যাম। তাহলে বই দেখো, বলে ওর কোলের ওপর দুটো বই ফেললেন মিসেস ওলসন। বই দুটো উল্টে পাল্টে দেখতে দেখতে পাঠির কথা ভুলেই গেল। অনেকক্ষণ পরে খাবার টেবিলে যাওয়ার জন্য ডাক পড়ল। সবচেয়ে বড় কেকের টুকরোটা তুলে নিয়ে কামড় দিল নেলি। আর সবাই অপেক্ষা করলো যতক্ষণ না মিসেস ওলসন প্লেট তুলে এগিয়ে দিলেন। খাওয়ার শেষ হতেই উঠে পড়ল সবাই। মার শেখানো বুলি আওড়ালো লরা। আপনাকে অনেক ধন্যবাদ মিসেস ওলসন, খুব ভালো লাগলো। চমৎকার সময় কাটলো আজ পার্টিতে। বাইরে বেরিয়ে লরার কানে কানে ক্রিস্টি বলল, ছোট লোকটার গালে ঠাস করে একটা চোর লাগিয়ে দিতে পারলে খুব ভালো হতো। দাঁড়াও না, ফিসফিস করে বলল লরা, এর শোধ তুলবো আমি, দেখে নিও। তবে মেরিকে আবার বলে দিও না, তাহলে সব ভন্ডুল করে দেবে। বাড়ি ফিরে পার্টির সব কথা বলল ওরা মাকে। মা সব শুনে বলল, পার্টিতে শুধু গেলেই হয় না, মানুষকে ডাকতেও হয়। ভাবছি সপ্তাহখানেক পর ওদের সবাইকে আবার ডাকলে মন্দ হয় না, কি বলো? আমার পার্টিতে আসবে তোমরা? ক্রিস্টি, মড আর নেলি অলসনকে জিজ্ঞাসা করলো লরা। মেরি দাওয়াত করলো বড় মেয়েদের। সবাই আসতে রাজি হয়ে গেল এক বাক্যে। সেই শনিবার ধুয়ে মুছে বাড়িঘর ঝকঝকে তকতকে করে ফেললো লরা আর মেরি দুজনে মিলে। মা বানালো ভ্যানিলা কেক। অনেকগুলো ডিমকে আচ্ছা মতন ফাটিয়ে তার সাথে ময়দা ডলে বেশ কিছুক্ষণ রেখে দিল মা।
তারপর তাওয়ায় চর্বি গলিয়ে যখন চিরবির আওয়াজ শুরু করলো, তখন সেই ময়দা এক মুঠো করে নিয়ে ছাড়তে থাকলো সেই চর্বিতে। এক ডুব দিয়েই ভেসে উঠলো ওগুলো। কিছুক্ষণ পর আপনি উল্টে গিয়ে সুন্দর মধুরঙা ফোলা ফোলা হয়ে গেল। এবার অন্য দিকটাও ফুলে উঠলো, বেশ বড় গোল গোল আকারের হলো। দেখলে মনে হয় ফুলে উঠছে যেন গর্বে। ওগুলো একটা একটা করে তুলে কাবার্ডে রেখে দিল মা অতিথিদের জন্য। ওগুলো নিয়ে চলে গেল। লরা, মেরি, মা, ক্যারি সবাই আজ ভালো পোশাক পরেছে। এমনকি জ্যাককেও চিরুনি দিয়ে সুন্দর করে আঁচড়ে দিয়েছে লরা। মনে হচ্ছে সাদার ওপর বাদামি রঙের ছোপ দেওয়া চমৎকার একটা কোট চাপিয়েছে ওর গায়ে। অতিথিদের আসতে দেখে লরার সঙ্গে জ্যাকও ছুটল খালের পাড়ে ওদের অভ্যর্থনা জানাতে। পানিতে ছপ ছপ করে পা ফেলে হাসতে হাসতে আসছে সবাই। কিন্তু নেলির নোখরা আর যায় না। জুতো আর মোজা খুলে হাতে নিয়েছে। এখন পায়ে নাকি ব্যথাও লেগেছে। বলল, আমি তো আর তোমাদের মতন খালি পায়ে চলি না, জুতো মোজা আছে আমার। দারুণ একটা নতুন ড্রেস পরেছে নেলি, চুলে নতুন হেয়ার রিবন। এরই নাম জ্যাক বুঝি? জিজ্ঞাসা করলো ক্রিস্টি। ওরা সবাই আদর করলো জ্যাককে। জ্যাকও ওদের সঙ্গে খুব ভালো ব্যবহার করত, কিন্তু নেলির কাছে গিয়ে ভদ্রভাবে লেজ নাড়তে গিয়ে ধমক খেলো। দূর হও, দূর হও, খবরদার, আমার জামা কাপড় ছোবে না, যাও। জ্যাক তোমার কাপড় নষ্ট করবে না, বলল লরা। সবাইকে নিয়ে ফিরে এলো লরা। দরজায় দাঁড়িয়ে মা ওদের অভ্যর্থনা জানালো। বড় মেয়েরা মায়ের সঙ্গে পরিচয় করলো। মেরি ওদের সাথে আলাপ করিয়ে দিল সবার। মিষ্টি হেসে ওদের সঙ্গে কথা বলল মা। নেলিকে পরিচয় করিয়ে দিতেই ও বলল, গ্রাম্য একটা পার্টিতে যাচ্ছি বলে আমি আমার সেরা ড্রেসটা আজকে পরিনি। কথাটা শুনেই পা থেকে মাথা পর্যন্ত জ্বলে গেল লরার। কি মনে করেছে ও নিজেকে? মায়ের সঙ্গে এভাবে কথা বলে ও কোন সাহসে? দাঁড়াও, তোমাকে মজা দেখাচ্ছি আমি। মিষ্টি করে হাসলো মা। বলল, এটাও খুব সুন্দর জামা নেলি, তুমি আসতে পেরেছো বলে আমি ভীষণ খুশি হয়েছি। মা যাই বলুক, এই ব্যবহারের জন্য নেলিকেও কোনো দিন আর ক্ষমা করতে পারবে না। মেয়েরা সবাই খুব পছন্দ করলো ওদের বাড়িটা। পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দর, প্রচুর আলো বাতাস, আর চারপাশে প্রেইরি ঘাসের ফিসফাস শব্দ ওদের ভীষণ ভালো লেগেছে। মই বেয়ে মেরি আর লরার চিলেকোঠায় উঠে অবাক হয়ে গেল ওরা সবাই। ওদের কারোর কিন্তু এরকম ঘর নেই শহরে। কিন্তু নেলি জিজ্ঞাসা করলো, তোমার পুতুলগুলো কোথায়? লরা কিছুতেই ওর প্রিয় শার্লটকে বের করবে না নেলির সামনে। পুরনো কাপড়ের তৈরি পুতুল আসলে ওটা, বলল। আমি পুতুল নিয়ে খেলা করি না, আমি ওসব নিয়ে খেলা করতেও ভালোবাসি না। সবাইকে নিয়ে বেরিয়ে গেল লরা বাইরে। জ্যাক সবার আগে আগে গেল। খড়ের গাদার কাছে ওদেরকে মুরগির বাচ্চা দেখালো লরা। মা তার তরি তরকারির বাগান দেখালেন। বাবার ফসলের মাঠ দেখালো। ঘন সবুজ হয়ে বেড়ে উঠেছে গম আর জইয়ের চারা। তারপর দৌড়ে চলে গেল ওরা পাম ক্রিকের ধারে উইলো গাছের নিচে ফুট ব্রিজের কাছে। বড় মেয়েদেরকে নিয়ে ধীরে সুস্থে আসছে মেরি, কিন্তু লরা, ক্রিস্টি, মড আর নেলি হাঁটুর ওপর স্কার্ট তুলে নেমে পড়েছে খালের স্বচ্ছ পানিতে। একটু দূর দিয়ে ছুটে যাচ্ছিল মিনোর ঝাঁক। বড় মেয়েরা নেমে পড়ল পানিতে। ক্যারির হাত ধরে ওকে হাঁটাতে পারছে পানিতে। মসৃণ রংচঙে পাথর পেলে হইচই করে কুড়াচ্ছে। হঠাৎই নেলিকে শায়েস্তা করার বুদ্ধি এসে গেল লরার মাথায়। বুড়ো কাঁকড়াটার বাসার কাছে নিয়ে এলো ওদেরকে লরা খেলার ছলে। বাচ্চাদের দাপাদাপিতে বিরক্ত হয়ে পাথরের তলা গিয়ে সিধিয়েছে ওটা, কিন্তু তামাটে রঙের একটা দাঁড় বের করেই রেখেছে বাইরে। কেউ বেশি কাছে এলেই চিমটে ধরবে। নেলিকে ও ঠেলে ঠুলে পাথরটার কাছে নিয়ে এলো লরা। দেখলো পাথরের নিচ থেকে একটা ছোট চোখ বের করেছে কাঁকড়াটা। এইবার পাথরের দিকে পানি ছিটিয়ে চেঁচিয়ে উঠলো, নেলি, নেলি, সাবধান! আবঝা মতন দেখতে পেল নেলি। পানির নিচ থেকে বিদঘুটে ভঙ্গিতে কি যেন আসছে তেড়ে। ওরে বাবা!
পালাও 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 বলে চিৎকার করে ক্রিস্টি আর মোটকে ঠেলে ব্রিজের দিকে সরিয়ে নিল লরা। ওদিকে পানির ওপর দিয়ে ছপছপ করে পা ফেলে দৌড়ে গেছে নেলি প্লাম ঝাড়ের নিচে শান্ত ঘোলাটে পানিতে। লরা ঘাড় ফিরিয়ে দেখলো বুড়ো কাঁকড়ার পাথরটার দিকে। দেখা গেল ধাওয়া করে শত্রুকে ভাগিয়ে নিয়ে খুশি মনে এবার গিয়ে সেধিয়েছে ওটা পাথরের নিচে। তুমি দাঁড়াও নেলি, বলল লরা, ওখানেই দাঁড়িয়ে থাকো। কি ওটা, জিনিসটা কি, এদিকে আসছে নাকি? কাঁপা কাঁপা কণ্ঠে জানতে চাইল নেলি। ভয়ে হাত থেকে কাপড় ছেড়ে দিয়েছে ও, কাদা পানিতে ভিজছে নিচের দিকটা। বুড়ো একটা কাঁকড়া, জবাব দিল লরা। মোটা সোটা কাঁটি দিয়ে ঘ্যাঁচ করে দু টুকরো করে দিতে পারে ওর দাঁড় দিয়ে। আমার পায়ের আঙুল কেটে নেয়, ওর জন্য কিছুই না। হায় হায়, ফুপিয়ে উঠল নেলি। কোথায় ওটা, এদিকে আসছে? তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকো, আমি দেখছি, বলে খোঁজাখুঁজির ভান করলো লরা কিছুক্ষণ। এদিকে দেখো, ওদিকে দেখো, ওদিকে একবার, ফুটব্রিজের দিকে যাও, একবার এদিকে এগো নেলি, এদিকটায় পাম ঝোপের নিচে কাদা পানিতে দাঁড়িয়ে। ওই দেখো, চোখ বড় করে করে দেখছে নেলি। ওই দেখো দেখো, ওর কার্যকলাপ দেখছে এবার নেলি। অবশেষে লরা বলল, এবার এদিকে চলে এসো, আর ভয় নেই। নিজের ঘরতে ঢুকে গেছে ওটা। পরিষ্কার পানিতে ফিরে এলো নেলি। বলল, এই জঘন্য খালের ওপর আর খেলার কোনো ইচ্ছেই নেই। কাদা মাখা স্কার্টটা ভালো পানিতে পরিষ্কার করার জন্য চেষ্টা করলো, কিন্তু পায়ের কাদা তুলতে গিয়েই তীক্ষ্ণ কণ্ঠে চিৎকার করে উঠল। দুই পায়ে কাদাটে রঙের জোক লেগে আছে, ধুলোও যাচ্ছে না কিছুতেই। একটাকে চিমটি দিয়ে তোলার চেষ্টা করলো, পর মুহূর্তেই এক চিৎকার ছেড়ে উঠে পড়লো ডাঙায়। পারে এসে শুরু হয়ে গেল ওর লাফ ঝাঁপ। একবার ডান পায়ে লাফায়, একবার বান পায়ে, তারপর জোড়া পায়ে লাফায় কিছুক্ষণ। সেই সঙ্গে চলছে তার তীক্ষ্ণ চিল চিৎকার। হাসতে হাসতে মাটিতে গড়িয়ে পড়লো লরা, পেট চেপে ধরে গড়াগড়ি খাচ্ছে ঘাসের ওপর। হাঁটুতে ভর দিয়ে উঠে চেঁচালো, দেখো দেখো, নাচ দেখো নেলির। মেয়েরা সবাই ছুটে এলো। মেরি লরাকে বলল যোগগুলো ছাড়িয়ে দিতে, কিন্তু কে শোনে কার কথা। হেসে খুন হয়ে যাচ্ছে লরা, আর গড়াগড়ি দিচ্ছে ঘাসে। ধমক দিল মেরি, লরা যাও, ওগুলো ছাড়িয়ে দাও, নয়তো চললাম কিন্তু মাকে বলতে সব। এতক্ষণে উঠে বসলো লরা, একটা একটা করে টেনে ছাড়াতে শুরু করলো যোগগুলো। সবাই দেখার জন্য ঝুঁকে এসেছে। এক একটা যোগকে ধরে লরা যখন টেনে লম্বা করছে, ভয়ে চেঁচিয়ে উঠছে সবাই। চুলোয় যাক তোমাদের পার্টি, ফোফাচ্ছে নেলি। আমি বাড়ি যাব। এত চেঁচামেচি কিসের, জানার জন্য ছুটে এলো মা। নেলিকে কাঁদতে বারণ করলো, বলল কয়েকটা যোগ ধরলেই কেঁদে খুন হওয়া কি ঠিক? তারপর তাগাতে দিল সবাইকে, ঘরে চলো সবাই, সবকিছু তৈরি। টেবিলটা ধপধপে সাদা কাপড় দিয়ে ঢাকা, সুন্দর ফুলদানিতে এক তোড়া ফুল, টেবিলের দুপাশে বেঞ্চ পাতা। টেবিলের ওপর ঝোকঝোকে টিনের কাপে ঘন ঠান্ডা দুধ, আর মস্ত এক ডিশ ভরা মধুরঙা ভ্যানিটি কেক। তৃপ্তির সঙ্গে খেলো ওরা এই কেকগুলো, যার যত খুশি। আগে কোনো দিন এই জিনিস খায়নি ওরা। প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠল মেয়েরা। মা খুশি হয়ে আরো বেশি করে তুলে দিল ওদের পাতে। পেট ভরে কেক আর মিষ্টি খেয়ে নেলি ছাড়া সবাই ধন্যবাদ জানালো মাকে। রাগ পড়েনি নেলির এখনো। লরার অবশ্য তাতে কিছুই এসে যায় না। ফিরে যাওয়ার আগে ওর হাতে চাপ দিল ক্রিস্টি, কানে কানে বলল, উচিত শিক্ষা হয়েছে, সত্যি মজা পেলাম এখানে এসে লরা। মনে মনে লরা বলল, আমিও মজা পেয়েছি, খালের ধারে নেলির ওই নাচ আমি জীবনেও ভুলবো না। রাতে পাইপ টানতে টানতে বাবা বলল, শহরের নতুন গির্জায় কাল থেকে শুরু হবে ধর্মোপদেশ। শুনে দেখা করলাম গিয়ে রেভারেন্ট অ্যালডেনের সঙ্গে। উনি বারবার করে বলে দিলেন যেন অবশ্যই হাজির থাকি কাল। আমি কথা দিয়েছি, যাব কিন্তু আমরা। কতদিন যে চার্চে যাওয়ার সুযোগ হয়নি, উফ, বলল মা। আর আজ পর্যন্ত গির্জা দেখার সুযোগই হয়নি লরা আর মেরির। পরদিন সকালে উঠে তাড়াহুড়ো করে তৈরি হয়ে নিল সবাই। ওয়াগনে চড়ে ছুটলো ওরা শহরের দিকে। আজ চোখের পলকেই পৌঁছে গেল ওরা শহরে। দেখা গেল দোকানপাট সব বন্ধ। লোকজন সেজেগুজে চলেছে গির্জার দিকে। গির্জার মাথায় ছোট্ট একটা ঘর দেখিয়ে লরা জিজ্ঞাসা করলো, কি ওটা? আঙুল দিয়ে দেখাতে হয় না লরা, বলল মা, ওটা হচ্ছে গির্জার ঘন্টা ঘর।
গির্জার ভেতরে আশ্চর্য একটা পুত পবিত্র গুরু গম্ভীর ভাব। কালো পোশাক পরা একজন দাড়িওয়ালা চিকন লম্বা লোক স্টেজের উপর একটা ডেস্কের ওপাশে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে ঈশ্বর সম্পর্কে কথা বললেন। সবাই চুপচাপ মাথা নিচু করে শুনছে কথাগুলো, লরাও শুনছে। হঠাৎ চমকে উঠল ও কানের কাছে কেউ যেন কি বলে উঠল। সুন্দর এক মহিলা হাসি মুখে কি যেন বলছেন। এসো আমার সঙ্গে, আবার বললেন সেই মহিলা। সানডে স্কুলে ছোট ছেলে মেয়েদের ক্লাস নেওয়া হচ্ছে। মা মাথা ঝাঁকাতেই বেঞ্চ থেকে নেমে মহিলাদের সঙ্গে চলে গেল মেরি আর লরা। এক কোণে কয়েকটা বেঞ্চ টেনে নিয়ে তৈরি হয়েছে স্কুল। লরা দেখলো ওদের স্কুলের প্রায় সব ছেলে মেয়েরাই হাজির ওখানে। সানডে স্কুলের টিচারদের নাম মিসেস টাওয়ার। সবার নাম জেনে নিলেন প্রথমে তিনি, তারপর সবাইকে বাইবেল থেকে একটা করে পংক্তি দিলেন মুখস্থ করার জন্য। পরের রোববার তাকে শোনাতে হবে সেটা। অনেকক্ষণ পর শেষ হলো রেভারেন্ড অ্যালডনের বক্তৃতা। উঠে দাঁড়িয়ে সমবেত কণ্ঠে গান গাইলেন সবাই। তারপর ছুটি। দরজার কাছে দাঁড়িয়ে বাবা আর মার সঙ্গে হ্যান্ডশেক করলেন রেভারেন্ড অ্যালডন। তারপর নিচু হয়ে ঝুঁকে হ্যান্ডশেক করলেন লরার সঙ্গেও। হাসি মুখে জিজ্ঞাসা করলেন, সানডে স্কুল তোমার ভালো লেগেছে লরা? হ্যাঁ স্যার, বলল লরা। তাহলে প্রত্যেক রোববার এসো, তুমি আসবে তো? আমরা তোমার অপেক্ষায় থাকবো কিন্তু। মানুষটাকে ভালো লেগে গেল লরার। বাড়ি ফেরার সময় বাবাও বলল একই কথা। সবাই একসঙ্গে প্রার্থনা করবার মজাই আলাদা। মনটা আনন্দে ভরপুর হয়ে যায়। সমর্থন করল মা। কয়েক সপ্তাহ যেতেই একদিন ডিনারে বসে বাবা বলল, কিন্তু ক্যারোলিন, একটা জুতো না করলে আর চলছে না। ভালো ভালো পোশাক পরা লোকেদের সঙ্গে ওঠা বসা করতে গেলে এগুলো একেবারেই বেমানান। এই দেখো। বাবা পা দুটো লম্বা করে দেখালো। বহু মেরামত করা বুট জোড়ার সামনের দিকটায় চামড়া ফেটে হাঁ হয়ে গেছে। লাল মোজা দেখা যাচ্ছে সেই ফাঁক দিয়ে। তার মানে সেলাই আর চলবেই না। তোমাকে তো কতবার বলেছিলাম যে জোড়া বুট কেনো, মা বলল। তা না করে জামার কাপড় কিনলে আমাদের জন্য, অথচ আমার জামার চেয়ে তোমার বুট কেনাটা অনেক বেশি জরুরি ছিল। না, মনস্থির করে ফেললো বাবা। আগামী শনিবার শহরে গিয়ে এক জোড়া নতুন বুট কিনে ফেলবই। $3 লাগবে, মনে হয় তেমন অসুবিধা হবে না। ফসল কাটার আগে পর্যন্ত কোনো মতে চালিয়ে নেওয়া যাবে। গোটা সপ্তাহ বাবা খড় বানালো। মিস্টার নেলসন খড়ের কাজে সাহায্য করতে এলো। বিনিময়ে বাবা তার ঘাস কাটার মেশিনটা ব্যবহার করবার সুযোগও পেয়েছেন। প্রচুর ঘাস কাটছে বাবা মেশিনটা দিয়ে। মাঠেই শুকোচ্ছে সেই ঘাস। এমন সুন্দর রোদেলা গ্রীষ্মকাল নাকি বাবা জীবনেও দেখেনি আর। শনিবার সকালে ওয়াগনে চড়ে লরাও গেল মাঠে। খড়গুলো ঘরে তুলে আনার কাজে সাহায্য করলো বাবাকে। গম ক্ষেতের দিকে চেয়ে মনটা ভরে গেল লরার। ওর চেয়েও লম্বা হয়ে উঠেছে গাছগুলো। প্রতিটা গাছের মাথায় গমের শীষ। পেকে আসা গমের ওজনে বেঁকে গেছে, একটু নুয়েও গেছে গাছগুলো। মাকে দেখবার জন্য 3টে গুচ্ছ কেটে সঙ্গে নিয়ে গেল বাবা। বাবার খুশি আর ধরে না। এই ফসল ঘরে তোলার পর কি কি হবে শোনালো লরাকে। প্রথম কথা হচ্ছে ঋণ মুক্ত হয়ে যাবে ওরা। তারপরেও এত টাকা থাকবে হাতে যে সেটা দিয়ে কি করবে দিশা পাবে না। একটা বাগি কিনবে বাবা, মায়ের জন্য সিল্কের ড্রেস কিনবে, সবার জন্য নতুন জুতো কিনবে, আর প্রত্যেক রোববার ওরা সবাই খাবে গরুর তাজা মাংস। ডিনার শেষ হলে পরিষ্কার একটা শার্ট গায়ে দিয়ে বেহালার বাক্স থেকে বের করলো বাবা $3। শহরে চলছে, নতুন বুট কিনবে বলে। হেঁটেই রওনা দিল বাবা, কারণ ঘোড়াগুলো সপ্তাহভর খুব খেটেছে বলে আজ ওদের বিশ্রাম দেওয়া উচিত। সন্ধ্যের একটু আগে ফিরে এলো বাবা। লরা আর জ্যাক খাল পাড়ে বুড়ো কাকড়াটাকে জ্বালাতন করায় ব্যস্ত ছিল। বাবাকে ঢিলা বেয়ে নামতে দেখেই ছুট লাগালো। লরা যখন পৌঁছলো বাবা ততক্ষণে বাড়ির ভেতর চলে গেছে। ওভেন থেকে মা সেকা রুটি বার করেছে। বাবার আওয়াজ পেয়ে পিছন ফিরলো। তোমার বুট কোথায় চার্লস? জিজ্ঞেস করলো মা। আসলে ক্যারোলিন, গাল চুলকালো বাবা। দেখা হয়ে গেল ব্রাদার অ্যালডনের সঙ্গে। উনি বললেন বেলফ্রিতে বসাবার জন্য ঘন্টা কেনার টাকা জোগাড় হচ্ছে না। শহরের লোক যে যা পেয়েছে দিয়েছে,
এখন শুধু $3 হলেই বেলটা কেনা হয়ে যাবে। তাই না টাকাটা দিয়ে দিলাম। মা শুধু বলল, আয় হায়। নিজের চেরা জুতোর দিকে চাইলো বাবা, বলল সেলাই করে নেবো, কোনো মতে কাজ চলার মতন করে নেবো এটাকে। আর একটা কথা জানো, আমরা নাকি এখান থেকেও পরিষ্কার শুনতে পাবো ওই চার্চের ঘন্টা। চট করে ঘুরে গেল মা স্টোভের দিকে। চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল লরা। সিঁড়ির ধাপে গিয়ে বসলো। গলাটা কেমন যেন ধরে আসছে ওর। ও মনে মনে খুব চেয়েছিল বাবার একজোড়া নতুন বুট হোক। কিচ্ছু ভেবো না তুমি ক্যারোলিন। লরা শুনতে পেল বাবা বলছে, ফসল তোলার তো আর বেশি দেরি নেই, এই তো আর কটা তো দিন। এতদিনে পাকতে শুরু করলো গম। প্রত্যেক দিন মাঠে যাচ্ছে বাবা। বাসায় ফিরে খোসা ছাড়ানো গমের নরম দানা মাকে দেখিয়ে ভবিষ্যৎবাণী করছে ঠিক কবে ছাড়াবে, কবে ফসল কাটা শুরু করবে। আবহাওয়া নাকি গম পাকার জন্য আদর্শ। ঠিক এরকম চললে আগামী সপ্তাহেই কাটতে শুরু করব, বুঝলে? খুব গরম, আকাশের দিকে তাকানো যায় না। গোটা প্রেরি থেকে ধোঁয়ার মতন কাপা কাপা বাষ্প উঠছে। স্কুলে গিরগিটির মতন হাঁপায় ছেলেমেয়েরা। কাঠের দোলনা বেয়ে পাইনের কষ নামে ফোটায় ফোটায়। শনিবার আবার বাবার সঙ্গে চলল লরা মাঠের ফসল তুলতে। প্রায় বাবার সমান লম্বা হয়ে গেছে গমের মাথা। ওকে কাঁধে তুলে নিয়ে দেখালো বাবা। লরা দেখলো ফসলের ভারে নত হয়ে আছে গোটা ক্ষেত, গোটা মাঠ সবুজ আর সোনালি রঙে মাখামাখি। দুপুরে ডিনার খেতে গিয়ে মাকে বলল, বাবা এমন ফসল জীবনে দেখিনি। প্রতি একরে কমপক্ষে 40 বুশেল, এক বুশেল প্রায় পৌনে 1 মণ করে হবে। প্রতি বুশেলের দাম $1। ভাবো একবার, বড় লোক হয়ে যাবো আমরা। অপূর্ব এক দেশ এটা। এখন আর ওদের কোনো চাহিদা অপূর্ণ থাকবে না। শুনে নিশ্চিন্ত হলো লরা। এবার নতুন বুট হবে বাবার। দরজার দিকে মুখ করে বসে খাচ্ছে লরা। উজ্জ্বল রোদ এসে পড়েছে ঘরে। ওর মনে হলো হঠাৎ একটু যেন কমে গেল আলোর তেজ। চোখ দুটো দোলে নিয়ে আবার তাকালো লরা। সত্যি কমে গেছে আলো। দেখতে দেখতে আরো কমে গেল। তারপর পুরো অন্ধকার হয়ে গেল। ঝড় আসবে মনে হচ্ছে, বলল মা। সূর্য ঢেকে গেছে মেঘে। এক লাফে উঠে দাঁড়ালো বাবা। দ্রুত পায়ে চলল দরজার দিকে। ঝড়ে ফসলের ক্ষতি হতে পারে। আকাশের দিকে চাইলো বাবা। তারপর বেরিয়ে গেল বাইরে। আলোটা কেমন যেন অদ্ভুত। ঝড়ের সময় ঠিক যেমন হয় ঠিক তেমন নয়। ঝড়ের আগে বাতাসের চাপ বদলে যায়, তারও কোনো আভাস নেই। ভয় পেল লরা, কিন্তু ঠিক বুঝতে পারলো না কেন ভয় লাগছে। খাওয়া ফেলে দৌড়ে গিয়ে দাঁড়ালো বাবার পাশে। আকাশের দিকে তাকিয়ে আছে বাবা। মা আর মেরিও এবার বাইরে বেরিয়ে এলো। বাবা জিজ্ঞাসা করলো, দেখো তোমার কি মনে হচ্ছে ক্যারোলিন? সূর্য ঢাকা পড়েছে ঠিকই, কিন্তু মেঘের মতন তো লাগছে না। মনে হচ্ছে যেন তুষার কোনা আড়াল করেছে ওটাকে। তবে কি তুষার কোনাও নয়, তার চেয়েও যেন বড়, সরু আর চকচকে কি যেন। প্রতিটা কোনার ফাঁক দিয়ে আলো আসছে। বাতাস নেই, ঘাসগুলো স্থির, অথচ আকাশ জোড়া মেঘটাকে এগিয়ে আসছে দ্রুত বেগে। ঘাড়ের পশম দাঁড়িয়ে উঠেছে জ্যাকের। হঠাৎ মেঘের দিকে চেয়ে গর্জন ছাড়লো। তারপর অসহায় ভঙ্গিতে কাঁকিয়ে উঠলো। থপ করে কি যেন পড়লো লরার মাথায়। তারপর ছিটকে গেল মাটিতে। চেয়ে দেখলো মস্ত একটা ঘাস ফড়িং পড়েছে আকাশ থেকে। এত বড় ঘাস ফড়িং জীবনেও দেখেনি ও। বড় মুহূর্তে শিলাবৃষ্টির মতন আকাশ থেকে পড়তে শুরু করলো ঘাস ফড়িং, এখানে ওখানে সেখানে। আকাশে মেঘের মতন উড়ে আসছে ঘাস ফড়িংয়ের বিশাল একটা ঝাঁক। এতই ঘন যে ঢাকা পড়ে গেছে সূর্য। চকচক করছে ওদের সরু লম্বা পাখা। পাখা ঝাপটানোর ফরফর আওয়াজে ভরে গেছে চারিদিক। শিলাবৃষ্টির শব্দ তুলেছে যেন চারপাশে। হাতের ঝাপটায় ওগুলোকে গা থেকে ফেলার চেষ্টা করলো লরা। লম্বা পা দিয়ে গায়ের চামড়া আর কাপড়ে আঁচড়ে ফেলছে ওরা। ঠেলে বেরিয়ে আসছে চোখ। তাই দেখে মাথা নেড়ে এপাশ ওপাশ করছে ও,
তীক্ষ্ণ চিৎকার দিয়ে ছুটে চলে গেল মেরি বাড়ির ভেতরে। চারিপাশে তাকিয়ে অবাক হয়ে গেল লরা। কোথাও মাটি দেখাই যাচ্ছে না, সর্বত্র বীজ বীজ করছে কেবল ঘাস ফড়িং। ওদের গা না মারিয়ে এক পাও ফেলা যাবে না। ছুটে গিয়ে জানলাগুলো বন্ধ করছে মা। বাবা দাঁড়িয়ে রয়েছে দরজার কাছে, বোবা দৃষ্টিতে চেয়ে রয়েছে বাইরের দিকে। তার পাশেই দাঁড়িয়ে রয়েছে লরা আর ম্যারি। বাইরে কয়েক ইঞ্চি পুরো হয়ে মাটি ছেয়ে ফেলেছে ঘাস ফড়িং। পাখা ভাঁজ করে এক লাফ দিয়ে পড়ছে যত্রতত্র। বাড়ির ছাদে শিলাবৃষ্টির মতন পড়ছে এখনো। ফরফর শব্দে উঠছে আকাশ বাতাস জুড়ে। এবার আরেক রকম শব্দ এলো কানে। খেতে শুরু করেছে ওরা। কচর মচর আওয়াজ আসছে বাইরে থেকে। কোটি কোটি ঘাস ফড়িং খেতে শুরু করেছে একসঙ্গে। জীবনের মিলিত শব্দটা হচ্ছে ভীতিপ্রদ। গম, আমার গম। হঠাৎ আর্তনাদ করে উঠল বাবা। পিছন দরজা দিয়ে ছুটে বেরিয়ে গেল, দৌড়াচ্ছে গম ক্ষেতের দিকে। একটু পরেই ফিরে এলো বাবা। ছুটতে গিয়ে ঢুকলো আস্তাবলে। জানলা দিয়ে লরা দেখলো শ্যাম আর ডেভিডকে ওয়াগনে জুটছে বাবা। তারপর পাগলের মতন গোবরের গাদা থেকে পুরনো পচা খড় তুলতে শুরু করেছে ওয়াগনে পিচ ফর্ক দিয়ে। আরেকটা পিঠভোগ নিয়ে দৌড়ে গেল মা বাবাকে সাহায্য করতে। ওয়াগন ভর্তি পচা খড় নিয়ে ছুটলো বাবা ক্ষেতের দিকে। মা হেঁটে গেল পেছনে পেছনে। ক্ষেতের চারিদিকে পচা খড় ফেলছে বাবা, আর মা নিচু হয়ে ঝুঁকে একের পর এক স্তূপে আগুন ধরিয়ে দিচ্ছে। ধোঁয়ায় ভরে যাচ্ছে চারিদিক। একটু পরে মা বাবা ওয়াগন থেকে চলে এলো। গম ক্ষেতে অদৃশ্য হয়ে গেল ধোঁয়ায়। এখনো নামছে ঘাস ফড়িং আকাশ থেকে। এখনো আড়াল হয়ে রয়েছে সূর্য। আধার হয়ে রয়েছে চতুর্দিক। ফিরে এলো মা। কাপড় থেকে ঘাস ফড়িং ঝেড়ে নামিয়ে মারলো সব কটাকে। ক্ষেতের চারদিকে গোবর মেশানো খড়ে আগুন ধরিয়ে দিয়েছে মা। ধোঁয়ায় ভরে গেছে চারিদিক। এর ফলে হয়তো পালাবে, হয়তো গমের ক্ষতি করতে আর পারবে না ঘাস ফড়িং। বন্ধ ঘরে রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে মা, মেরি আর লরা। বাইরে থেকে আসছে অবিরাম চেবানোর শব্দ। ঘাস পাতা যা পাচ্ছে খাচ্ছে ওরা। এমন সময় আঁধার কেটে গেল, জ্বলে উঠল সূর্য। জানলা দিয়ে পরিষ্কার দেখা গেল গোটা এলাকা ছেয়ে গেছে ঘাস ফড়িংয়ে। সর্বত্রই হাঁটছে, লাফাচ্ছে, উড়ছে ওরা, আর খেয়ে সাফ করছে সবুজ যা পাচ্ছে। যত দূর চোখ যায় প্রেরির লম্বা ঘাস দুলছে, বাঁকা হয়ে নুয়ে পড়েছে, তারপর শুয়ে পড়েছে মাটিতে। আহ, দেখো দেখো, চাপা গলায় বলল লরা। উইলো গাছগুলোর পাতা খেয়ে ফেলেছে ওরা। বেশিরভাগ ডালই ন্যাড়া হয়ে গেছে, যেন কঙ্কাল। আমি আর দেখতেই চাই না বলে সরে গেল মেরি জানলা থেকে। লরারও আর দেখবার রুচি নেই, কিন্তু কিছুতেই চোখ সরাতেই পাচ্ছে না ও। সবার যখন সর্বনাশ, মুরগি দুটো আর তাদের বাচ্চাগুলোর তখন পৌষ মাস। ওরা মনের আনন্দে একের পর এক গপাগপ খেয়ে চলেছে ঘাস ফড়িং। কোনটা ছেড়ে কোনটা খাবে যেন দিশেই পাচ্ছে না। চোখের নিমেষে খতম হয়ে গেল মায়ের সবজির বাগান। আলু, গাজর, বিট, মটর সব খেয়ে নিল ওরা। ভুট্টার লম্বা পাতাগুলো খেয়ে কচি দানাগুলোকেও ছাড়লো না পর্যন্ত। বুঝে নিল লরা কিছুই করার নেই, এখন ঠেকানোর সাধ্য নেই কারুরই। এখনো ধোঁয়ার আড়ালে রয়েছে গম ক্ষেত। মাঝে মাঝে বাবাকে দেখা গেল ওর মধ্যে আবছা ভাবে, পাগলের মতন ছুটছে এদিক ওদিকে, আগুন উস্কে দিচ্ছে এখানে ওখানে। ঘন ধোঁয়ার মধ্যে হারিয়ে যাচ্ছে আবার। সন্ধ্যের দিকে গরুটাকে আনার জন্য জুতো আর মোজা পরলো লরা। গায়ে মাথায় শাল জড়িয়ে নিল। পুরনো বাড়ির কাছে খালের ধারে দাঁড়িয়ে রয়েছে স্পট। অনবরত গায়ে চামড়া নাড়ছে আর সমানেই লেজ ঝাপটে চলেছে। ঘাসে মুখ দিতে না পারছে ফড়িংগুলোর ঝালায়। পরিষ্কার বুঝতে পারলো লরা, সব ঘাস যদি খেয়ে নেয় ঘাস ফড়িং, তাহলে কি দশা হবে এই গরুগুলোর। স্রেফ না খেয়ে মারা যাবে এই গরুগুলো। ঘাস ফড়িংগুলো ছেঁকে ধরেছে লরাকে। মুখে আর হাতে যতগুলো বসেছে সেইগুলো হাত ঝাপটে দূর করছে, কিন্তু কাপড়ের ওপর বা ভাঁজে যেগুলো ঢুকে পড়েছে সেগুলো নড়ে চড়ে বেড়াচ্ছে যেখানে খুশি।
লরা আর স্পটের গায়ের নিচে পড়েছে, কর্মর শব্দে ভাঙছে ঘাস ফড়িংগুলোর শরীর। মা বেরিয়ে এলো দুধ দোয়াতে, সঙ্গে করে বালতি ঢোকার জন্য কাপড়ও এনেছে মা। কিন্তু ঘাস ফড়িংদের ঠেকানোই যাচ্ছে না ওদিয়ে। উড়ে এসে টপাটপ ওরা দুধে পড়ছে। টিনের কাপ নিয়ে তুলে ছেঁকে দূর করতে হচ্ছে ওদের। দুধ দুইয়ে ঘরে ফিরল ওরা অসংখ্য ঘাস ফড়িংকে সঙ্গে নিয়ে। খাবার বাড়ছিল মেরি। ঘাস ফড়িংদের লাফালাফি দেখে চট করে ঢাকলো খাবার। প্রত্যেকটা ফড়িংকেই মেরে দিল ঝাড়ু দিয়ে, তারপর ফেলে দেওয়া হলো স্টোভের ভেতর। ঘরে ফিরল বাবা, কিন্তু সাপার সেরেই বেরিয়ে গেল আবার। গমের কথা কিচ্ছু জিজ্ঞাসা করলো না মা, শুধু একটু হেসে বলল, দুশ্চিন্তা করো না চার্লস, ঈশ্বর আছেন। কোথাও ঠেকেনি আমরা আজ পর্যন্ত, দেখো সব ঠিক হয়ে যাবে। এতক্ষণ ধোঁয়া থেকে বাবার গলা খসখসে হয়ে গেছে দেখে আর এক কাপ চা খেয়ে যেতে বলল মা। চুপচাপ আর এক কাপ চা খেয়ে বেরিয়ে গেল বাবা। আর এক ওয়াগন গোবর আর পচা খড় নিয়ে চলে গেল মাঠে। অনেক রাত পর্যন্ত ঘুম এলো না লরার। কানে শুনতে পাচ্ছে খড় খড় আর ঘাস ফড়িং ওড়ার শব্দ, কুটকুট করে কাটা আর চেবানোর শব্দ। মনে হচ্ছে ওর গায়ে নড়ে চড়ে বেড়াচ্ছে বুঝে ওগুলো, ঘামছে ধরছে নখ দিয়ে। অন্ধকারেও ও যেন স্পষ্ট দেখতে পাচ্ছে ওদের ঠেলে বেরিয়ে আসা সেই চোখগুলো। এমন সময় ঘুম এসে রেহাই দিল ওকে ওদের হাত থেকে। সকালে উঠে লরা দেখলো বাবা ফেরেনি রাতে, নাস্তাও খেতে আসেননি। সেই গত রাত থেকে এক নাগাড়ে পরিশ্রম করে চলেছে। গোটা প্রেরির চেহারাই বদলে গেছে। বাতাস বইছে ঠিকই, কিন্তু দুলছে না ঘাস, পড়ে আছে মাটিতে নিষ্পন্দ। ক্রিকেট ধারে দাঁড়িয়ে রয়েছে উইলোগুলোর কঙ্কাল, একটা পাতাও নেই কোনো শাখায়। প্লাম ঝাড়ের ওই একই অবস্থা। দুপুরবেলা ধোঁয়ার মধ্যে থেকে এবার বেরিয়ে এলো বাবা। স্যাম আর ডেভিডকে আস্তাবলে রেখে ধীর পায়ে এসে ঢুকলো ঘরে। ধোঁয়ায় কালো হয়ে গেছে বাবার মুখটা, চোখ দুটো লাল। হ্যাটটা দরজার পিছনের পেরেকে ঝুলিয়ে টেবিলে এসে বসলো। কোনো লাভ হলো না ক্যারোলিন, হতাশ কণ্ঠে বলল বাবা। ঠেকাতে পারলাম না, ধোঁয়ায় কিচ্ছু হয় না ওদের। চারিদিক থেকে ঝাঁপিয়ে পড়লো ওরা, শেষ করে দিল সব। টেবিলের ওপর কনুই রেখে দুই হাতে মুখ ঢাকলো বাবা। পাথরের মতন স্থির হয়ে গেছে লরা আর মেরি। নরম গলায় মা বলল, কিচ্ছু ভেবো না চার্লস, আগেও তো অনেক কঠিন সময় কাটিয়েছি আমরা, তাই না? টেবিলের নিচে বাবার ছেঁড়া বুটের দিকে চাইল লরা। বুকের ভেতরটা কেমন যেন করে উঠল ওর। মনে হলো কি যেন আটকে গেছে গলায়। বাবার বুট কেনা আর হলো না। মুখ থেকে হাত নামিয়ে ছুরি আর কাঁটা চামচ তুলে নিল বাবা। হাসলো, কিন্তু সেই হাসিতে কোনো প্রাণ নেই। চোখ দুটো হাসছে না। মাকে বলল, ঠিকই বলেছ ক্যারোলিন, সাধ্য মতো চেষ্টা করেছি, এখন যেভাবে হোক চালিয়েই নিতে হবে। লরার মনে পড়লো ঋণ করে তৈরি হয়েছে বাড়ি, গম বিক্রি করে ধার শোধ করার কথা ছিল। চুপচাপ খেয়ে নিল সবাই। মেঝেতেই শুয়ে ঘুমিয়ে পড়ল বাবা। মা তার মাথার নিচে একটা বালিশ গুজে দিল। ঠোঁটে আঙুল রেখে চুপ থাকতে বলল সবাইকে। ক্যারিকে নিয়ে নিজেদের শোয়ার ঘরে চলে গেল ওরা। কাগজের পুতুল দিয়ে ওকে শান্ত করে রাখলো। দিনের পর দিন খেয়ে চলল ঘাস ফড়িং। ঘাস, গম, জই, সবুজ যা পেল সব খেলো। বাগানের তরি তরকারি খেলো, সব ঘাস খেয়ে নিল প্রেরির। ইঁদুর, খরগোশ, ছোটখাটো পাখি, তারাও গেল পালিয়ে। শুধু রয়ে গেল বড় পাখি, মোরগ মুরগি, যারা ঘাস ফড়িং খায়। রোববার হেঁটে সানডে স্কুলে গেল লরা আর মেরি বাবার সঙ্গে। রোদ অতিরিক্ত কড়া দেখে ক্যারিকে নিয়ে মা ঘরেই রয়েছেন। শহরে জানা গেল বহু লোক ফিরে যাচ্ছে পূবে। ক্রিস্টি আর ক্যাসিকেও যেতে হচ্ছে। বিদায় জানালো ওরা পরস্পরকে ভারাক্রান্ত হৃদয়ে। স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেল ওদের, কারণ জুতোগুলো ঠিক রাখতে হবে ওদের শীত পড়ার আগে পর্যন্ত। এখন আর খালি পায়ে ঘাস ফড়িং মারিয়ে স্কুলে যাওয়া সম্ভব নয়। তাছাড়া এমনিতেও শীঘ্র বন্ধ হয়ে যাচ্ছে স্কুল।
মা বলেছে গোটা শীতকালটা ওদের ঘরে পড়াবে। আগামী মরশুমে স্কুলে গিয়ে ওরা দেখবে কারোর চেয়েও একটু পিছিয়ে নেই ওরা। মিস্টার নেলসনের ওখানে কাজ করে বিনিময়ে তার লাঙলটা ব্যবহারের সুযোগ পেল বাবা। আবার ফাঁকা গম খেতে লাঙল টানতে শুরু করলো বাবা। আগামী বছর গম বুনতে হবে। শেষ হলো অন দ্য ব্যাঙ্কস অফ পাম ক্রিকের প্রথম পর্ব। খুব তাড়াতাড়ি আসছি দ্বিতীয় পর্বটি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন এবং গল্প শুনতে থাকবেন। আজ তবে চলি, টাটা।